হ্যালো তাসফিক ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? রহমান ভাইয়া, জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে শুরু করে দিই। যেহেতু রেকর্ডেড ক্লাস, যারা যারা আপনি তো জয়েন করছেন, যারা যারা জয়েন করবে ওই আপলোডিত থাকবে, সমস্যা নেই। একজন দুজন দুই তিনজন জয়েন করলে আরো সুবিধা হবে আমার জন্য পরে। ভাইয়া এই ক্লাসের প্ল্যান কখন হয়েছে ভাইয়া? প্ল্যানটা হচ্ছে এই তো গতকালকে হচ্ছে বললাম যে ক্লাসটা নিয়ে ফেলি। আর আলটিমেটলি রেকর্ডেড ক্লাসই নেওয়ার ইচ্ছা ছিল, যে কারণ পরবর্তীতে আবার সবাই মিলে আসবে, আবার একটা পরবর্তী শিডিউল আছে। এই জন্য হচ্ছে সুন্দর করে বাকি যতটুকু বাকি আছে অতটুকু যতটুকু লাগে গুছায় আমি দিয়ে দিলাম। ধরেন সবাই যার যার মতো 2 ঘন্টা বা 1.5 ঘন্টার ক্লাসটা দেখে নিল। আজকে তাহলে ভাই সকালবেলায় দুইটা দুইটা মিলায় তারপর তো আমাদের মক তাহলে তো ফুল অ্যাবডোমেনারি হবে, তাই না ভাইয়া? ফুল অ্যাবডোমেন নিয়ে হবে, ওই 7 দিন পরেই হবে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে শুরু করি আমরা। আচ্ছা, তাহলে আমরা গতকালকে পড়ছিলাম হচ্ছে অ্যানাল ক্যানেল পর্যন্ত শেষ করছিলাম। এখন হচ্ছে আজকে আমরা বাকি অংশটুকু শেষ করব। শুরুতে করব অর্গানস, আমাদের যে অর্গানস গুলো আছে যেগুলো বাকি আছে, অ্যাবডোমিনাল যে ভিসেরা গুলো, হ্যাঁ। দেন হচ্ছে আমরা ওই অ্যাবডোমিনাল যে অ্যানাটমি বা অ্যাবডোমিনাল ওয়াল ওইগুলো আমরা করব। তো অর্গানস এর মধ্যে কি কি আছে? আমাদের লিভার, গল ব্লাডার, তারপরে হচ্ছে আমার প্যানক্রিয়াস, স্প্লিন, কিডনি, ইউরেটার আর জেনিটাল অর্গান, ঠিক আছে? তো ইম্পর্টেন্স আনইম্পর্টেন্স এর কোশ্চেন না, আসলে প্রত্যেকটা অর্গানেই অর্গানেই দেখা গেল যে 2টা বা 3টা করে কোশ্চেন প্রত্যেকটা অর্গান রিলেটেডই ইম্পর্টেন্ট। ধরেন সবসময় তো আর সবগুলো অর্গান থেকে কোশ্চেন করবে না। তো প্রত্যেকটা অর্গানেরই মানে কিছু স্পেসিফিক জায়গা আছে, যে যদি লিভার থেকে কোশ্চেন করে তাহলে এই জায়গাগুলো থেকে করবে যদি এই বছর করে, বা যদি এবার কিডনি থেকে কোশ্চেন করে তাহলে কিডনির এই জায়গা থেকে করবে। এইরকম আর কি, হয়তোবা কোনো কোনো অর্গান বাদ হয়ে যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন এক্সেসরি ডাইজেস্টিভ গ্ল্যান্ডস, এই লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস, এই তিনটাকে একসাথে আমরা ইউজুয়ালি বলি এক্সেসরি ডাইজেস্টিভ গ্ল্যান্ড। মানে হচ্ছে এই যে জিনিসগুলো আছে এগুলাও হচ্ছে গিয়ে যে কিছু জিনিস সিক্রেট করে, যে জিনিসগুলা ডাইজেশন এবং অ্যাবজর্পশনে হেল্প করে। সরি, ডাইজেশন নট অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন তো হচ্ছে গিয়ে ইন্টেস্টাইনের কাজ, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা শুরু করবো লিভার দিয়ে। লিভারের কোন জায়গাগুলা বেশি ইম্পর্টেন্ট আমি জাস্ট আগে একটু বলি, তারপরে হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে যখন রেকর্ডিংটা দেখবেন বা যারা আছেন একটু লিখে নিতে পারেন যে জায়গাগুলা কোন জায়গাগুলো। 1 নম্বর যে জায়গাটা সেটা হচ্ছে লিভারের যে সেগমেন্ট, লিভারের সেগমেন্ট। ধরেন এই যে একটা যে আমাদের স্ক্রিনে যেটা শেয়ার হচ্ছে যে লিভার, তো লিভারের যে লোব আছে কোন লোবটা কোন কোন সেগমেন্ট ধারণ করে, হ্যাঁ। লিভারের টোটাল সেগমেন্ট আছে 8টা। তো এক একটা লোবে 2টা 4টা করে মোট 8টা সেগমেন্টস আছে লিভারের, হ্যাঁ। আর এখন আমাদেরকে সবার আগে জানতে হবে যে একটা লিভারের ভাগগুলা কিভাবে হয়, কোনটা রাইট লোব কোনটা লেফট লোব, হ্যাঁ। খুব সুন্দর করে এবং মনোযোগ দিয়ে এই জিনিসটা জানতে হবে, কারণ এইখানে সবারই ব্যাস লাগে। আমরা লিভারকে ভাগ করি 2টা লোবে, লেফট লোব এন্ড রাইট লোব। তো লেফট লোবটা হচ্ছে অ্যানাটমিক্যাল লোব এবং ফিজিওলজিক্যাল লোব, এইভাবে আমরা ভাগ করি। কেন ভাগ কিভাবে জিনিসটা করি দেখেন। এই হচ্ছে গিয়ে আজ আমার যে ছবিটা দেখতেছেন, এটা হচ্ছে ভিসেরাল সারফেস অফ দ্য লিভার, মানে লিভারের পিছনের সাইড, সামনের সাইড তো সামনের দিকে আছে থোরাসিক ওয়ালের দিকে, হ্যাঁ। এটা হচ্ছে ভেনা কাভাল একটা ফিশার, ভেনা কাভাল দিক দিয়ে যাবে, আর নিচে জাস্ট তার ঠিক একই লাইনে থাকতেছে গল ব্লাডার ফোসা। এই হচ্ছে গিয়ে আমার একটা লাইন যদি আমি টানি। আর পাশাপাশি বাম পাশে দেখেন আরো একটা জায়গা আছে, যেটা হচ্ছে এই যে সামনের দিকে যেটা থাকবে ওটা হচ্ছে ফ্যালসিফর্ম লিগামেন্ট নামে থাকে। এই যে সামনের দিকে যেটা নামবে এটা হচ্ছে ফ্যালসিফর্ম লিগামেন্ট। আর হচ্ছে গিয়ে এই পিছনের যে ভিসেরাল সারফেসে এটা হচ্ছে লিগামেন্টাম ভেনোসাম বা ভেনোসাস লিগামেন্ট বলে, আর নিচেরটা হচ্ছে টেরেস লিগামেন্ট বা রাউন্ড লিগামেন্ট অফ টেরেস। এই লিগামেন্ট দুইটাকে একসাথে একটা লাইন আমরা ধরবো, ঠিক আছে? এইভাবে ভাগ করা হয়। এখন আমরা যদি ফোসা ফর গল ব্লাডার এবং ইনফিরিয়র ভেনা কাভা এইটাকে একটা লাইন টানি, ঠিক আছে? এটাকে একটা যদি আমি লাইন টানি, লাইন টানার পরে যদি আমার বাম পাশে এবং ডান পাশে 2টা ভাগে ভাগ হলো, এই লোবগুলাকে আমরা বলবো কি ফিজিওলজিক্যাল ডিভিশন বা ফিজিওলজিক্যাল লোব। কথাগুলো একটু খেয়াল করেন, মানে কোনটা ফিজিওলজিক্যাল লোব কোনটা অ্যানাটমিক্যাল লোব, ঠিক আছে? আমি যদি এই ফোসা ফর গল ব্লাডার এবং আইভিসি এই দুটা বরাবর একটা লাইন টানি, ভার্টিক্যাল লাইন, তাহলে এটা হবে ডান পাশেরটা রাইট লোব, বাম পাশেরটা লেফট লোব, ঠিক আছে? এটা হচ্ছে ফিজিওলজিক্যাল ডিভিশন, বা আমি তখন বলতে পারবো যে দিস ওয়ান ইজ ফিজিওলজিক্যাল রাইট লোব, দিস ওয়ান ইজ ফিজিওলজিক্যাল লেফট লোব। কিন্তু যদি আমরা এই লিগামেন্ট যেখানে আছে এই বরাবর যদি লাইনটা নিই, তখন হয়ে যাবে এই পুরো অংশটা হয়ে যাবে অ্যানাটমিক্যাল রাইট লোব, আর বাম পাশের টুকু হয়ে যাবে অ্যানাটমিক্যাল লেফট লোব। আপনারা জাস্ট একটা জিনিস মনে রাখবেন,
কোনটা দিয়ে ফিজিওলজিক্যালি ভাগ করা হয়, কোনটা দিয়ে অ্যানাটমিক্যালি ভাগ করা হয়। ঠিক আছে, যে একটা মনে রাখেন একটা ইউজুয়াল একটা সেন্স হচ্ছে কি, দেখেন ইনফেরিয়র ভেনা কাভা, গল ব্লাডার, এগুলা ফিজিওলজিক্যাল অ্যাকশন অনেক বেশি। মানে ইনফেরিয়র ভেনা কাভার ভিতরে ধরেন ব্লাড যাবে, এর বিভিন্ন কিছু ফিজিওলজিক্যাল অ্যাকশন আছে, ভেনাস রিটার্ন হ্যান ত্যান অনেক কিছু। তারপরে ধরেন গল ব্লাডার, সে বিভিন্ন ফিজিওলজিক্যাল অ্যাকশন করবে। ঠিক আছে, এই জন্য এই জিনিসটাকে আমরা, এই জায়গাটাকে আমরা ফিজিওলজিক্যাল ধরবো। আর এটা কি একটা লিগামেন্টের অ্যাটাচমেন্ট, মানে অ্যানাটমিক্যাল একটা অ্যাটাচমেন্ট, এই জন্য আমরা লিগামেন্টসটাকে অ্যানাটমিক্যাল লোব হিসেবে ধরবো। এখন দেখেন লিভারের যে লোবগুলো আছে, ঠিক আছে, লোবগুলো আমরা কিভাবে দেখি, এই যে ভিসেরাল সারফেস আছে, এটা যদি রাইট লোব হয়, সেগমেন্ট গুলাকে ভাগ করে আমাদের লোব অনুযায়ী যে কোনটা কোন সেগমেন্টটা কোন লোবে আর কি। হ্যাঁ, এই যে যে লোবটা আছে এটা হচ্ছে কাউডেড লোব, উপরের যে লোবটা দেখতে পাচ্ছেন এই যে এটা। আর নিচে ঠিক ওইটার নিচে পোর্টা হেপাটিস, তার ঠিক নিচে হচ্ছে গিয়ে কোয়াড্রেট লোব। কোয়াড্রেট বলতে চারটা বাহু আছে, যার একটা, দুইটা, তিনটা, চারটা। উপরে কাউডেট লোব, নিচে কোয়াড্রেট লোব। ঠিক আছে, আর এগুলো হচ্ছে গিয়ে ধরেন এই দুইটা জিনিস থেকেই কোশ্চেনটা আসবে। আর এগুলো হচ্ছে গিয়ে ধরেন আপনার ভিসেরাল ইমপ্রেশন আর কি। ঠিক আছে, বাম পাশে স্টমাক থাকবে, ডান পাশে কিডনি থাকবে। ঠিক আছে, এইগুলা। এখন দেখেন পরীক্ষাতে কোন জিনিসটা সবচেয়ে বেশি আসে। আমি যদি বলি যে কাউডেট লোব, দিস ওয়ান ইজ কাউডেট লোব, নিচেরটা হচ্ছে কোয়াড্রেট লোব। আমি যদি বলি যে কাউডেট লোবটা অ্যানাটমিক্যালি রাইট লোবের পার্ট, তাহলে ট্রু না ফলস? অ্যান্সার হবে ট্রু। কারণ দেখেন আমি বলছি যে লিগামেন্ট দিয়ে ভাগ করবেন, দিস ওয়ান ইজ অ্যানাটমিক্যাল একটা লিগামেন্ট, এই অংশটুকু অ্যানাটমিক্যাল রাইট, এই অংশটুকু অ্যানাটমিক্যাল লেফট। তাহলে যদি আমি অ্যানাটমিক্যাল লোব ধরি, তাহলে কাউডেট লোবটা হচ্ছে অ্যানাটমিক্যাল রাইট লোব, কোয়াড্রেট লোব অ্যানাটমিক্যাল রাইট লোব। ঠিক আছে, আর বাকি যে অংশটুকু এটা হচ্ছে অ্যানাটমিক্যাল লেফট লোব। কিন্তু যদি আমি ফিজিওলজিক্যাল লোবের কথা চিন্তা করি, তখন কাউডেট লোবটা হয়ে যাবে ফিজিওলজিক্যাল লেফট লোবের পার্ট, কোয়াড্রেটটাও ফিজিওলজিক্যাল লেফট লোবের পার্ট। এই জন্য এই জায়গাটাই সবচেয়ে বেশি পরিমাণে পরীক্ষাতে আসে, যে কাউডেট এবং কোয়াড্রেট যে লোব দুইটা আছে, এই দুইটা লোব অ্যানাটমিক্যালি রাইট একটা লোবের অংশ, আবার ফিজিওলজিক্যালি অন্য একটা লোবের অংশ। এই জন্য এই ছবিটা খুব বারবার করে দেখতে হবে, এবং কোনটা দিয়ে আমি অ্যানাটমিক্যালি ভাগ করছি এবং কোনটা দিয়ে ফিজিওলজিক্যালি ভাগ করছি, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, আর এখন দেখেন সেগমেন্ট যদি আমরা বলি, লিভার যে সেগমেন্ট, আমরা জানি লিভারের 8টা সেগমেন্ট আছে। হ্যাঁ, লিভারের টোটাল সেগমেন্ট আছে 8টা। তো 8টা সেগমেন্টকে আমরা ইউজুয়ালি এই যে কাউডেট লোব, এই লোবটাকে অলওয়েজ 1 নাম্বার সেগমেন্ট ধরা হয়, 1 নাম্বার সেগমেন্ট কাউডেট লোব। আর কোয়াড্রেট লোবটা হচ্ছে 4 নাম্বার সেগমেন্ট। ঠিক আছে, কাউডেটটা হচ্ছে 1 নাম্বার সেগমেন্ট, আর কোয়াড্রেটটা হচ্ছে 4 নাম্বার সেগমেন্ট। এখন আমরা কোন জায়গাগুলা কোন সেগমেন্টে অবস্থিত, জাস্ট এই জিনিসটা আপনাদেরকে একটু দেখাই। দেখেন আমরা যদি এইভাবে এখন যদি লেখা শুরু করি লোবের যে জিনিসগুলা, হ্যাঁ, জাস্ট আমি যেটা লিখতেছি জাস্ট ওই জিনিসটা আপনি একটু জাস্ট লিখে রাখবেন পাশে পাশে। ঠিক আছে, বা সেগমেন্ট। দেখেন আমরা ফিজিওলজিক্যাল লোব, ঠিক আছে, দুইটা যদি ভাগে ভাগ করি, একটা ধরেন ফিজিওলজিক্যাল, এটা হচ্ছে লেফট লোব, আর এটা হচ্ছে আমার সরি এটা এটা হচ্ছে আমার ফিজিওলজিক্যাল রাইট লোব। ঠিক আছে, এখন দেখেন সেগমেন্ট যদি আমি বলি, লেফট লোবে কয়টা সেগমেন্ট আছে দেখেন। ফিজিওলজিক্যাল লেফট লোবে সেগমেন্ট থাকবে হচ্ছে আমার 1, সেগমেন্ট 2, 3 আর 4। এই 4টা সেগমেন্ট ফিজিওলজিক্যাল সেগমেন্ট, ফিজিওলজিক্যাল লেফট লোবের সেগমেন্ট। আর বাকি যেগুলো আছে 5, 6, 7, 8, এই 4টা হচ্ছে কি আমার ফিজিওলজিক্যাল রাইট লোবের সেগমেন্ট। ঠিক আছে, এখন দেখেন আপনারা যদি আমরা যদি এখন আগের ইসে আসি, ছবিটাতে আসি, 1 নাম্বার লোব বলছে হচ্ছে কোনটা, কাউডেট লোব, আর 4 নাম্বার লোব হচ্ছে কোয়াড্রেট লোব। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার 1 নাম্বার লোব। আমি যদি 1 নাম্বার লোব এটা ধরি, আমার ক্লকওয়াইজ যদি আমি ঘুরি, ক্লকওয়াইজ, তাহলে আমি ঘুরবো কোন দিক দিয়ে, ডান দিক দিয়ে, তাই না? এইভাবে ঘুরবো ডান দিক দিয়ে। এটা ধরেন আপনার এটা হচ্ছে
কাউডেড লোব, তারপরে হচ্ছে এটা, তারপর এটা ক্লকওয়াইজ। কিন্তু একটা জিনিস মনে রাখবেন সবসময় মাথার ভিতরে, হেপাটিক সেগমেন্ট বা যদি আমি সেগমেন্টে ভাগ করি এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। হ্যাঁ, এটা যদি 1 নাম্বার, সবার আগে 1 এবং 4 ফিক্স করবেন। দিস ওয়ান কাউডেড ইজ 1 নাম্বার সেগমেন্ট, কোয়াড্রেট 2 নাম্বার সেগমেন্ট, ঠিক 4 নাম্বার সেগমেন্ট। এখন আমি বাম দিকে ঘুরবো অ্যান্টি ক্লকওয়াইজ, এটা 1, ঠিক আছে। দিস ওয়ান ইজ 2, উপরের দিকে যেটা এই জায়গাটা হচ্ছে 2, দেখাই এই জায়গাটা 2, এটা 3, এই জায়গাটা 4, 1 2 3 4, ঠিক আছে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজে আমি ঘুরতে থাকবো, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, ঠিক আছে। এইভাবে আমি ঘুরবো। আবার একটু খেয়াল করেন, আমি বলতেছি এই যে আমার যেদিকে আমি ঘুরতেছি এইভাবে আমি সেগমেন্টটাকে ভাগ করব, ঠিক আছে। তার মানে সবার আগে আপনি যদি মনে রাখেন যে কাউডেড লোবটা সেগমেন্ট 1 এবং কোয়াড্রেট লোবটা সেগমেন্ট 4, এই দুটো ফিক্স করে দিলাম। তারপর আপনি এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ পুরোটা লিভার কভার করবেন। সেগমেন্ট 1, দিস ওয়ান ইজ সেগমেন্ট 2, সেগমেন্ট 3, সেগমেন্ট 4, 5 6 7 8, এইভাবে ভাগ করছে, ঠিক আছে, সেগমেন্ট গুলাতে। এখন আমি যেভাবে বললাম যে কাউডেড 1 2 3 4 এই সবগুলা ফিজিওলজিক্যাল লেফট লোবের পার্ট, অবশ্যই ফিজিওলজিক্যাল লেফট লোব, কারণ ফিজিওলজিক্যাল লোব হচ্ছে কোনটা, এই যে আইবিসি এবং এই যেটাকে বলে গলব্লাডার। এটাকে যদি আমি ভাগ করি তাহলে বাম পাশেরটুকু ফিজিওলজিক্যাল লোব, তার মানে কাউডেড এবং কোয়াড্রেট বোথ লোব আর ফিজিওলজিক্যাল লেফট লোব। আর যদি অ্যানাটমিক্যালি যদি আমি চিন্তা করি, বোথ লোব ইজ অ্যানাটমিক্যালি রাইট লোব। জাস্ট এই জায়গা থেকে কোশ্চেনগুলো আসে এবং কোশ্চেন আসবে অহরহ, এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। এখন আমরা আমাদের শীটে আসি, ঠিক আছে। এখন শীটে যদি আমরা চলে আসি, দেখেন শীটে যে জায়গাগুলো আছে এই জায়গাতে আমাদের এখানে দেখেন যে জায়গাগুলো আছে, স্ট্রাকচার অফ দ্য লিভার, রাইট লোব। রাইট লোব মানে রাইট হেপাটিক আর্টারি দিয়ে কি হবে, সাপ্লাই হবে। এবং ওই যে সেগমেন্ট যেটা আছে কর্নার সেগমেন্টের 5 থেকে 8 প্লাস মাইনাস সেগমেন্ট 1, এটা করেন না, এটা বাদ দেন, আমি যেভাবে বলছি ওটাই মনে রাখেন। লেফট লোব লেফট হেপাটিক আর্টারি এটা, ঠিক আছে। এখন কোয়াড্রেট লোব এবং কাউডেট লোব, জাস্ট কোশ্চেন করবে যে কোয়াড্রেট লোবটা কত নম্বর হেপাটিক সেগমেন্ট, মানে আগে বললাম 4 নম্বর হেপাটিক সেগমেন্ট, ঠিক আছে। আর কাউডেট লোব কত নম্বর, 1 নম্বর। এখন দেখেন আমরা যদি ছবিতে আসি, এই ছবিটা থেকেই লিভারের মোটামুটি 80% কোশ্চেন যা আসবে পেরে যাবেন। এখন এই দেখেন কোশ্চেনটা এইভাবে করতে পারে যে ইনফিরিয়র ভেনা কাভা ইজ লোকেটেড রাইট সাইড অফ দা কাউডেট লোব বা কোয়াড্রেট লোব, এইভাবে কোশ্চেন করবে। আপনি যে এই জাস্ট এই ছবিটা যদি মাথায় রাখেন তাহলে বলতে পারবেন ইনফিরিয়র ভেনা কাভা কাউডেটের কোন পাশে, গলব্লাডার কোন পাশে। এটা হচ্ছে পোর্টা হেপাটিস, মানে হচ্ছে গিয়ে হেপাটিক হাইলাম বলে যেটাকে আমরা, 3টা জিনিস ঢুকবে, ডাক্ট, আর্টারি, পোর্টাল ভেইন, ঠিক আছে। তো এই যে পোর্টা হেপাটিসটা আছে, এই পোর্টা হেপাটিস মানে হচ্ছে ধরেন লিভার, এই লিভারের বাম পাশ দিয়ে ধরেন এই যে এদিক দিয়ে আসতেছে আমার স্টমাক আইসা, এই যে স্টমাকের লেজার কার্ভেচার গুলো এখানেই লাগবে এবং লেজার কার্ভেচার নিচে এই যে জিনিসটা থাকে। হ্যাঁ, এখন দেখেন এই পোর্টা হেপাটিসটা কাউডেট লোবের নিচে আছে, কোয়াড্রেট লোবের উপরে আছে। তার মানে আমি যদি বলি যে পোর্টা হেপাটিসের রুফ ফর্ম করে কোয়াড্রেট লোব, তাহলে অ্যান্সারটা ট্রু। বা কাউডেট লোব পোর্টা হেপাটিসের রুফ ফর্ম করে, এটাও ট্রু। কথা বুঝতে পারছেন? মানে হচ্ছে গিয়ে কোয়াড্রেট লোব এবং কাউডেট লোব দুইটার মাঝখানে থাকতেছে হচ্ছে কি আমার পোর্টা হেপাটিস। তো এই পোর্টা হেপাটিসের রিলেশনটা অনেকবার পরীক্ষাতে আসছে। জাস্ট এই সারফেসের রিলেশন, আমার কোথায় কোন ভিসেরাল রিলেশন এগুলো লাগবে না। জাস্ট এই কোয়াড্রেট এবং কাউডেট লোবকে চিন্তা ফিক্স করে এটার কোন পাশে লিগামেন্টাম টেরেস, কোন পাশে রাউন্ড লিগামেন্ট, কোন পাশে হচ্ছে কি আমার গলব্লাডার, কোন পাশে আইবিসি এবং কোন জায়গাটায় পোর্টা হেপাটিস, জাস্ট এই জায়গাটুকু আমার লাগবে, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে। জাস্ট এই জায়গাটুকু এখানে লিখে দিতে। এখন দেন হচ্ছে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কাউডেট লোব, এটা ডিটেইলস, এই কাউডেট লোবটা ডিটেইলস আমার লাগবে, কারণ কাউডেট লোবটা হচ্ছে কি একটা, এটা কিছু পিকুলারিটিস আছে। হ্যাঁ, মানে যেটাকে আমরা বলি পিকুলারিটিস অফ দা কাউডেট লোব, মানে অন্যান্য যে রুলস গুলা, ওই রুলস গুলার সাথে এই রুলসটা একটু ভিন্ন। দেখেন আমরা বলছি রাইট লোব অলওয়েজ সাপ্লাইড বাই রাইট হেপাটিক আর্টারি এন্ড লেফট লোব ইজ সাপ্লাইড বাই লেফট হেপাটিক আর্টারি। হ্যাঁ, কিন্তু একটা লোব আছে কাউডেট লোব যেটা বোথ হেপাটিক আর্টারি দিয়ে সাপ্লাই হয়, সাপ্লাইড বাই বোথ হেপাটিক আর্টারি। ফার্স্ট যে লাইনটা, এই লাইনটা আপনারা হাইলাইট করেন, ঠিক আছে, আপনারা এই ফার্স্ট লাইনটা হাইলাইট করবেন। এটা হচ্ছে একটা পিকুলারিটি কাউডেট লোবের। আচ্ছা, কাউডেট লোব সেগমেন্ট 1 এটা আপনারা জানেন। কাউডেট লোবটা প্লেন অফ দা পোর্টা হেপাটিসের পিছনে আছে, এটাও আপনারা জানেন। ছবি যদি দেখেন এই কাউডেট লোবটা দেখেন এটার পিছনে, মানে হচ্ছে কি এটা একটু একটু সামনের দিকে থাকে, হাইলামটা তো একটু মুখ, যেহেতু একটা মুখ, তো মুখটা একটু সামনের দিকে প্রোট্রুডেড থাকে, জাস্ট ওইটার পিছনে হচ্ছে কাউডেট লোব বা উপরে পোস্টেরিয়র সুপিরিয়রলি সোজা কথা কাউডেট লোব থাকবে। হ্যাঁ, তারপরে দেখেন এটার এন্টেরিয়র এবং ল্যাটারাল দিকে ইনফেরিয়র ভেনা কাভা, এই তো এন্টেরিয়র এবং ল্যাটারাল দিকে ইনফেরিয়র ভেনা কাভা কাউডেট লোবের। আচ্ছা, তারপরে আমাদের আসতেছে হচ্ছে কি এই যে লাইনটা, বাইল ফ্রম কাউডেট লোব ড্রেইনস ইনটু বোথ রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট। তার মানে কি দাঁড়াইলো, কাউডেট লোব রাইট এন্ড লেফট বোথ হেপাটিক আর্টারি কি পজেস করে,
দুইটা দিয়ে সাপ্লাই হয়। এবং কাউডেড লোব বোথ হেপাটিক ডাক, রাইট এন্ড লেফট হেপাটিক ডাক, দুইটা হেপাটিক ডাক দিয়ে ওর এখানে বাইল সাপ্লাই হয়। গেল এই দুইটা মেইন পিকুলারিটিস, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আগের গতদিন একটা জিনিস বলছিলাম যে লিভারের ভিতরে লিভারের নিউট্রিশন বা লিভারের নিউট্রিশনটা কার মাধ্যমে আসে? পোর্টাল ভেইন। পোর্টাল ভেইনে লিভারের অক্সিজেনেটেড ব্লাড থাকে বা বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস থাকে লিভারকে বেঁচে থাকার জন্য, ঠিক আছে। আর লিভারের ভিতরে যে ভেনাস ব্লাড গুলো আছে, ওই ভেনাস ব্লাড গুলো কি করে, লিভারে অনেকগুলো ছোট 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 এক একটা লোবিউল, এক একটা হেপাটোসাইটের ভিতরে একটা করে সেন্ট্রাল ভেইন থাকে, ঠিক আছে। আমরা আঁকবো ওই সেন্ট্রাল ভেইন গুলো সব একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড হয়ে তিনটা হেপাটিক ভেইন ফর্ম করে তারপরে হচ্ছে আইবিসি তে লিভারের ব্লাড গুলো ড্রেন করে, বা লিভারের ভেনাস ড্রেনেজ যেটাকে আমরা বলি, হ্যাঁ, আইবিসি তে। কিন্তু দেখেন মানে প্রত্যেকটা সেল, প্রত্যেকটা লোবের প্রত্যেকটা জায়গা থেকে এই প্যাটার্নে হচ্ছে আইবিসি তে লিভারের ব্লাড গুলা ড্রেন করবে, ভেনাস ব্লাড গুলা, ঠিক আছে। কি একমাত্র কাউডেড লোব যেটা, এই লোবটা এর ভেনাস ব্লাড ডিরেক্টলি আইবিসি তে ড্রেন করে। এই জন্য আপনার নিচে যতগুলো পয়েন্ট আছে সবার নিচে আরেকটা পয়েন্ট এক্সট্রা লেখেন, ভেনাস ব্লাড কাউডেড লোবের নিচে জাস্ট আরেকটা পয়েন্ট বাড়ায় লেখেন যে ভেনাস ব্লাড ডিরেক্টলি ড্রেন ইনটু আইবিসি, ভেনাস ব্লাড ডিরেক্টলি ড্রেন ইনটু আইবিসি, এই একটা পয়েন্ট লেখেন, ঠিক আছে। ভেনাস ব্লাড ডিরেক্টলি ড্রেন ইনটু আইবিসি। কার্ডেড লোব আমরা পড়তেছি, কার্ডেড লোবের একটা পিকুলারিটিস পড়তেছি আর কি, আমরা অন্যান্য লোবের সাথে কার্ডেড লোবের সাথে একটা ডিফারেন্স আছে, ঠিক আছে। এর মধ্যে এক নাম্বার ডিফারেন্স হচ্ছে কার্ডেড লোব দুইটা আর্টারি দিয়ে, হেপাটিক আর্টারি দিয়ে সাপ্লাই হয়। কার্ডেড লোবের ভিতরে রাইট এন্ড লেফট বোথ হেপাটিক ডাক্ট এর সাপ্লাই থাকে, এটা সেগমেন্ট 1। আচ্ছা ভালো, এখন হচ্ছে গিয়ে আরেকটা জিনিস এক্সট্রা অ্যাড করতে বলছি যে ভেনাস ব্লাড ডিরেক্টলি ড্রেন ইনটু আইবিসি। আর একটা জিনিস অ্যাড করবেন, জাস্ট বাংলায় লেখেন বারচিয়ারি সিনড্রোম বেশি হয়। বারচিয়ারি সিনড্রোম মানে একটা অবস্ট্রাকশন হইলে আপনার এই লোবটা বড় হয়ে যায় বা হাইপারট্রফি হয়ে যায়, হাইপারপ্লাসিয়া হয়ে যায়। এই যে বারচিয়ারি যে সিনড্রোমটা আছে, এই সিনড্রোমটা এই লোবটাতে বেশি হয়, কার্ডিয়াক লোবটাতে। জাস্ট দুইটা জিনিস অ্যাড করবেন, এখানে পয়েন্ট আছে 1 2 3 4 5টা, তো 5টার সাথে নিচে দুইটা পয়েন্ট অ্যাড করেন যে কার্ডিয়াক লোবে বারচিয়ারি সিনড্রোম বেশি হয় এবং কার্ডিয়াক লোব থেকে ভেনাস ড্রেনেজটা ডাইরেক্টলি ড্রেন ইনটু আইবিসি, নট ভায়া দা হেপাটিক বা সেন্ট্রাল ভেইন এগুলোর মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা লোবগুলো শেষ করলাম। পোস্টেরিয়র রিলেশন অফ দা লিভার দরকার নাই, এটা ছবি দেখলে আপনারা এমনি পারবেন। পোর্টা হেপাটিস, ঠিক আছে। এই পোর্টা হেপাটিস যে জায়গাটা আছে, ঠিক আছে, এই পোর্টা হেপাটিস জিনিসটাকে আগে আমরা পড়ছি। জাস্ট পোর্টা হেপাটিসের পাশে লিখে রাখেন যে পোর্টা হেপাটিসটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্যটা বা পোর্টা হেপাটিসটা কতটুকু সাইজের হয়, পোর্টা হেপাটিসটা কতটুকু সাইজ, মানে জাস্ট এখানে লিখে রাখবেন পোর্টা হেপাটিসটা 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার পোর্টা হেপাটিস, ঠিক আছে। এটা পোর্টা হেপাটিস হচ্ছে মাত্র 5 সেন্টিমিটারের। আচ্ছা, এখন পোর্টা হেপাটিসে কি থাকে, কি কি জিনিস ই করে আমরা সবাই জানি, পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি আর ডাক্ট। তো এটা সিস্টেমটা কি রকম দেখেন, আমি আগেই গত ক্লাসে বলছিলাম, এইভাবে লেখেন পাশে ভি এ ডি, এইটা ভির পাশে লেখেন, এই জায়গাটাতে লেখেন পিছনে, পিছনে, এটা মাঝে আর এটা হচ্ছে সামনে, ডাক্ট। পোর্টাল ভেইন থাকবে সবার পিছনে, তারপরে আর্টারি, তারপরে বাইল ডাক্ট। এই একটা ফ্যাশনে পোর্টা হেপাটিসের ভিতরে জিনিসগুলো ঢুকবে। তার মানে দেখেন পোর্টা হেপাটিস কি কি ট্রান্সমিট করতেছে, এই যে হেপাটিক ডাক্ট, হেপাটিক আর্টারি, পোর্টাল ভেইন এবং ওই কিছু সিম্প্যাথেটিক নার্ভ এবং লিম্ফেটিক্স, এগুলো সব প্রত্যেকটা হাইলামই আছে। রেনাল হাইলাম বলেন, স্প্লিনিক হাইলাম বলেন, হেপাটিক হাইলাম বলেন, প্রত্যেকটা হাইলাম দিয়েই কোনো লিম্ফেটিক্স এবং নার্ভ গুলা ঢুকে, জাস্ট ওটা এক্সট্রা হিসেবে রাখবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে গিয়ে পরে সামনে আগাই। পোর্টা হেপাটিসের পরে আসছে লিগামেন্টস। তো এই লিগামেন্টস গুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। লিগামেন্টস থেকে কোশ্চেন আসছে অনেকবার যে কোনটা কোন লিগামেন্ট, কোনটা কোন লিগামেন্টের রেমনেন্ট, ঠিক আছে। এখন একটা জিনিস দেখেন, আমরা সবাই জানি লিভারে কতগুলো লিগামেন্ট থাকে। এখানে জাস্ট ইম্পর্টেন্ট যে লিগামেন্ট তিনটা, ফ্যালসিফর্ম লিগামেন্ট, লিগামেন্টাম টেরেস, লিগামেন্টাম ভেনোসাম। দেখেন ছবির দিকে আসেন, আমরা যদি ছবির দিকে তাকাই, এই ছবিটাই দিয়েই দেখাই, এই যে হচ্ছে গিয়ে আমার এই যে লিগামেন্টটা আছে, এটা হচ্ছে লিগামেন্টাম ভেনোসাম, এটা লিগামেন্টাম টেরেস। তাহলে দুইটা লিগামেন্ট গেল। এই লিগামেন্টাম ভেনোসাম কি কন্টেন্ট করে, ডাক্টাস ভেনোসাস, আর লিগামেন্টাম টেরেসটা কি কন্টেন্ট করে, লেফট আম্বিলিকাল ভেইন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই যে লিগামেন্ট গুলো আছে, এটা সামনের দিক থেকে থাকবে হচ্ছে ফ্যালসিফর্ম লিগামেন্ট। জাস্ট এই লিভারের এই যে ভাগটা, এই ভাগটা দিয়ে ফ্যালসিফর্ম লিগামেন্ট নামে একটা লিগামেন্ট বের হবে সামনের এন্টেরিয়র সারফেসে। এই ফ্যালসিফর্ম লিগামেন্টটা আবার ডায়াফ্রাম এবং আম্বিলিকাস পর্যন্ত যাবে। এই ফ্যালসিফর্ম লিগামেন্টটা পিছন দিয়ে উঠবে, ওইটা এসে এদিক দিয়ে নামতে 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 একদম আম্বিলিকাসের সাথে একটা অ্যাটাচমেন্ট হয়ে থাকবে, ধরে রাখবে লিভারকে। ডায়াফ্রাম এবং আম্বিলিকাসের সাথে লিভারকে ধরে রাখবে জাস্ট, ঠিক আছে, এই ফ্যালসিফর্ম লিগামেন্টটা। আচ্ছা, আর লিগামেন্টাম টেরেসটা কি,
left branch of the portal vein in porta hepatis, আর লিগামেন্টা ভেনোসাম ram node of ductus venosus। জাস্ট এই লিগামেন্টের কন্টেন্ট বা এই লিগামেন্টটা মানে কি, এই লিগামেন্টটা মানে কি, জাস্ট এই জিনিসটা আপনারা রাখবেন। হাইলাইট তাহলে কি করলে, 2 লেয়ার অফ ফোল্ড অফ পেরিটোনিয়াম, umbilicus to liver, এগুলো দরকার নাই, আপনি জাস্ট এখানে লিখবেন যে falciform ligament contains ligamentum teres, ঠিক আছে, লিগামেন্টাম টেরেসটাকেও কন্টেন্ট করে নিচের দিকে। আর লিগামেন্টাম টেরেস যেটা আছে এই জিনিসটা মানে কি, এই জিনিসটা মানে হচ্ছে আপনার হচ্ছে এই লেফট ব্রাঞ্চ অফ দ্য পোর্টাল ভেইন অফ পোর্টা হেপাটিস, এই জিনিসটার সাথে লিগামেন্টাম টেরেস লেগে থাকে, এটা দরকার নাই। আপনারা জাস্ট এই লিগামেন্টাম ভেনোসাম ডাক্টাস ভেনোসাস এর একটা রেমনেন্ট হিসেবে বডিতে থাকে, জাস্ট এই জিনিসগুলাই আপনারা বলবেন। আরো কিছু লিগামেন্ট আছে, কর্নারি লিগামেন্ট, ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, ওগুলো আপনাদের দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখন আর্টারি সাপ্লাই দেখেন, লিভারের আর্টারি সাপ্লাই কি, হেপাটিক আর্টারি, মানে ওর যে ওকে যে ব্লাড সাপ্লাই দিচ্ছে, মানে মেইন যে আর্টারি গুলা ওইগুলো, ওটা হচ্ছে হেপাটিক আর্টারি। আর ভেনাস ড্রেনেজ কি, হেপাটিক ভেইন, পোর্টাল ভেইন। পোর্টাল ভেইন হচ্ছে গিয়ে এর মাধ্যমে ও নিউট্রিশন পাবে, এবং হেপাটিক ভেইন এর মাধ্যমে ওর যে ভেনাস ব্লাড বা মেটাবলিক জমের পরে বা ওর কাজ টাজ করার পরে যে ভেনাস ব্লাড গুলো আছে ওইগুলা ইন্ট্রাভেনাস কাভাতে ড্রেন করবে। না সাপ্লাই আমরা সবাই জানি সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক হচ্ছে গিয়ে কি, ওই ফোরগাটের যে ডেরিভেটিভ ছিল ওই পাঁচটা থেকে আসবে গ্রেটাস ম্যাগনিটা, আর প্যারাসিম্প্যাথেটিক তো ভেগাস এর সিলিয়ার প্লেক্সাস, ঠিক আছে। আচ্ছা, এখন একটা কোশ্চেন দেখি, দেখেন সার্জিক্যাল অক্লুশন অফ দিস স্ট্রাকচার হুইচ রেজাল্ট ইন গ্রেটেস্ট রিডাকশন অফ হেপাটিক ব্লাড ফ্লো। মানে আমি আগে বলছি যে গত ক্লাসে বলছিলাম যে পোর্টাল ভেনের মাধ্যমে লিভারে সবচেয়ে বেশি পরিমাণে ব্লাড যায়, যখন পোর্টাল ভেন পড়াইছিলাম 70% ব্লাড পোর্টাল ভেনের মাধ্যমে ড্রেন করে, আর মাত্র 20 to 25% ব্লাড হেপাটিক ভেনের মাধ্যমে। তাহলে একটা লিভারের ভিতরে যদি আমার কোনো ব্লাড ঢুকে, তাহলে সবচেয়ে বেশি পরিমাণের এই গ্রেটেস্ট অ্যামাউন্টটা কার মাধ্যমে হবে, পোর্টাল ভেন। তাহলে যদি কোন স্ট্রাকচারটাকে যদি আমি কম্প্রেস করে ফেলি বা বন্ধ করে ফেলি, কাইটা ফেলি, তাহলে লিভার তার একটা গ্রেটেস্ট একটা ব্লাড ফ্লো হারায় ফেলবে, তার মানে কি ওটা অ্যান্সার হবে পোর্টাল ভেন। এই যে অ্যান্সার দেখেন পোর্টাল ভেন, ঠিক আছে। আর এখানে যে এক্সপ্লেনেশনটা লেখা আছে আমি যেটা বললাম ওই এক্সপ্লেনেশনটা এখানে আছে। তারপর দেখেন ডিউরিং এ লিভার রিসেকশন এ সার্জন পারফর্ম এ প্রিঙ্গলস ম্যানুভার টু কন্ট্রোল ব্লিডিং। প্রিঙ্গলস ম্যানুভারটা কি, প্রিঙ্গলস ম্যানুভারটা হচ্ছে কি আপনার ওই অপারেশনের সময় একটু ক্ল্যাম্প করে রাখলে বা আঙ্গুল থাম্ব এবং হচ্ছে কি আমার কি ওটা ইন্ডেক্স, এই দুটো দিয়ে যদি আমি পোর্টা হেপাটিস যে জায়গাটা আছে, আমরা হাইলাম যে জায়গাটা আছে, হ্যাঁ, লিভার সার্জারি করার সময় আমি যদি দেখেন একটা ছবির দিকে যদি দেখেন, দুই আঙ্গুল দিয়ে এভাবে দুই আঙ্গুল দিয়ে যদি আমি পোর্টা হেপাটিসটাকে জোরে করে একটা চাপ দিই, তাইলে আমার তিনটা জিনিসই ব্লক হয়ে যাবে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্টলি যে সবচেয়ে বেশি পরিমাণে ব্লাড সাপ্লাই করছে লিভারের দিকে কে, পোর্টাল ভেইন, 70% ব্লাড। পোর্টাল ভেইনটা আমার হচ্ছে আস্তে করে কম্প্রেস হয়ে যাবে। যদি কম্প্রেস হয়ে যায় তাহলে ডিউরিং লিভার সার্জারি যদি খুব বেশি পরিমাণে ব্লিডিং হয় এই জায়গাগুলো থেকে, তাহলে আমি যদি চাপ দিয়ে ধরে রাখি বা ক্ল্যাম্প করি, তাহলে ব্লিডিংটা কন্ট্রোল হয়, ঠিক আছে। এই জন্য এই প্রিঙ্গলস ম্যানুভার বলে এটাকে, দিস ইজ কল্ড প্রিঙ্গলস ম্যানুভার, ঠিক আছে। মানে চাপ দিয়ে ধরে রাখতে পারি হাত দিয়ে, অথবা ক্ল্যাম্প করে ধরে রাখতে পারি। জাস্ট হাইলাম, তো যদি হাইলাম হয় জাস্ট এইভাবে করে হাইলামকে একটা ক্ল্যাম্প করে দেবো, অথবা আঙ্গুল দিয়ে জোরে করে চাপ দিয়ে ধরে রাখবো, তাহলে ব্লিডিংটা কন্ট্রোল হয়ে যাবে, ঠিক আছে। এখন জাস্ট বিভিন্ন কোশ্চেন করে যে ওই প্রিঙ্গলস ম্যানুভারে যদি আমি করি তাহলে কোন কোন জিনিসগুলা আমি ব্লক করতে পারতেছি। তার মানে ওই যে তিনটা জিনিস, মানে হাইলাম, পোর্টা হেপাটিসের যে কন্টেন্ট, তিনটা কন্টেন্টই আমি ব্লক করতে পারবো। আবার যদি কোশ্চেনটা এরকম করে যে পোর্টা ব্লিডিং কন্ট্রোল করার জন্য আমি প্রিঙ্গলস ম্যানুভার ইউজ করলাম এই হাইলামে, লিভারের হাইলামে বা পোর্টাল ট্রায়াড পোর্টা হেপাটিসে, তাহলে কোন জিনিসটা ব্লক হওয়ার কারণে একটা মেজর অ্যামাউন্ট অফ ব্লিডিংটা কন্ট্রোল হয়ে যাবে। যেহেতু বলছে যে মেজর অ্যামাউন্ট অফ ব্লিডিং কন্ট্রোল হয়ে যাবে, তার মানে পোর্টাল ভেইনটা অবস্ট্রাকশন হয়েছে, অবস্ট্রাকশন আমি করছি এই জন্য ব্লিডিংটা কন্ট্রোল হয়েছে, ঠিক আছে। এখন দেখেন এখানে বলছে যে প্রিঙ্গলস ম্যানুভার যদি আমি করলাম, which of the following structure will lie posterior to the epiploic foramen। আচ্ছা, এটা আমরা সামনে epiploic foramen সময় পড়াবো। জাস্ট ওরা এটাই বলছে যদি আমি প্রিঙ্গলস ম্যানুভার করি, এইভাবে যদি আমি একটা ক্ল্যাম্প ঢুকাই দিই এই পাশ দিয়ে, যে ছবি যেটা দেখতেছেন, ছবি যেটা দেখা যাচ্ছে এই পাশ দিয়ে যদি আমি একটা ক্ল্যাম্প করে দিই, তাহলে ঠিক পিছনেই থাকতেছে হচ্ছে গিয়ে আমার পোস্টেরো ল্যাটারালি থাকতেছে ইনফেরিয়র ভেনা কাভা। তো এই ইনফেরিয়র ভেনা কাভার রিলেশনটা এখানে জানতে চাইছি, ঠিক আছে। ওটা আমরা সামনে epiploic foramen সময় আমরা পড়াই দেব, সমস্যা। এটা দেখেন which of the following is not a content of porta hepatis। সোজা জিনিস, কোনটা porta hepatis এর কন্টেন্ট না, সিস্টিক ডাক্ট। মানে থাকবে কি ভে গি এ পি, ভ্যাপ ছাড়া বাকি যেগুলা লিম্ফ নোড আছে, ঠিক আছে, সিস্টিক ডাক্ট এখানে থাকবে না। আচ্ছা, এখন দেখেন এই যে দেখেন কোশ্চেনটা যেটা একটু আগে পড়াইলাম, a 23-year-old man is stabbed in the chest approximately 10 cm below the right nipple, ঠিক আছে, 10 cm below the right nipple। আচ্ছা, in emergency department abdominal ultrasound scan show large interperitoneal bleeding। ওরা বলছে যে which of the following segments of the relating to the likely site of injury।
ব্লিডিং টিডিং হয়েছে ওরা বলছে, কিন্তু ওরা জানতে চাইছে কি, কোশ্চেনটা করছে হচ্ছে যেখানে আমি স্টেপ খাইছি ওই জায়গাটাতে কোন লোবটা অবস্থিত। দেখেন তাহলে চিন্তা করে দেখেন, একটা লিভারে আমি যদি রাইট সাইড অফ নিপল চেস্ট ওই জায়গাতে বিলো 10 সেন্টিমিটার অফ দ্য রাইট নিপল যদি আমি স্টেপ করি, তাহলে ওইখানে আমার কি থাকতেছে, কোয়াড্রেট লোব। ঠিক আছে, এই কোয়াড্রেট লোব জাস্ট এখানে বলছে যে কোনটা আনট্রু, কোন জিনিসটা আনট্রু মানে মিথ্যা। ওরা লেখছে কি, আমরা এই অ্যানসারটা পড়ি দেখেন, কোয়াড্রেট লোব ইজ কন্টেইন উইদিন দ্য ফাংশনাল রাইট লোব। ফাংশনাল মিন্স ফিজিওলজিক্যাল, মনে রাখেন, মানে ফিজিওলজিক্যাল মিন্স ফাংশনাল। ওরা বলছে যে ফিজিওলজিক্যাল রাইট লোবের পার্ট কোয়াড্রেট লোব, এটা তো অবশ্যই ফলস। দেখেন এটা যদি আমার ফিজিওলজিক্যাল লাইনিং হয়, তাহলে কোয়াড্রেট লোবটা হচ্ছে ফিজিওলজিক্যাল লেফট লোবের পার্ট, নট রাইট লোব। এই জন্য ওরা এই জিনিসটাই কোশ্চেনটা করছে, ওই লোব থেকে এইভাবে কোশ্চেন গুলো আসবে, কোনটা কোন লোবের পার্ট। ঠিক আছে, এখন একটা জিনিস দেখেন, এখানে যে কোশ্চেনটা করছে যে মোবিলাইজেশন অফ দ্য লেফট লোব অফ দ্য লিভার, আমি যদি লিভারের লেফট লোবটাকে মোবিলাইজ করি, সরাই ফেলি, উপর দিকে উঠাই, হুইচ উইল ফ্যাসিলিটেট সার্জিক্যাল অ্যাক্সেস অফ দ্য হুইচ অফ দ্য ফলোইং। মানে ওরা বলতেছে যে আমি যদি একটা লিভারের লেফট লোবটাকে উপর দিকে উঠাই ফেলি টান দিয়া, তাহলে কোন জিনিসটা এক্সপোজ হবে বা কোন জিনিসটা আমি ভালো করে করতে পারবো, মানে একটা অপারেশনের সময় ওই জিনিসটা আমি খুব ভালো একটা ভিউ পাবো। জাস্ট আপনি এই ছবিটা দেখেন, এটা যদি এটা তো রাইট লোব, এটা লেফট লোব, যদি আমি লেফট লোবটাকে এভাবে ধরে উপর দিকে উঠাই, তাহলে একদম ফুল অ্যাবডোমিনাল ইসোফেগাস যেটা আছে এটা আমার একদম ক্লিয়ারলি দেখা যাবে। এই অ্যাবডোমিনাল ইসোফেগাসটা লেফট লোব দিয়ে ঢাইকা আছে, এইজন্য জাস্ট লেফট লোবের অ্যাপেক্সের পিছনে থাকতেছে অ্যাবডোমিনাল ইসোফেগাস, কারণ স্টমাক বাম পাশে, লিভার লেফট লোবের পিছনে থাকতেছে অ্যাবডোমিনাল ইসোফেগাস এবং কার্ডিয়া। তো আমি যদি এটাকে যদি সরাই, তাহলে ইসোফেগাসের যে সার্জারিটা আমি ইজিলি করতে পারবো। জাস্ট এটাই ওরা বলছে, এই ছবিটা দেখলে আপনার এই আনসারটা করতে পারবেন। যদি লেফট লোবটাকে আমি সরাই ফেলি, তাহলে কোন জিনিসটাকে অপারেশন করার আমার ইজি হবে, কোন জিনিসটা আমরা পাবো, অ্যাবডোমিনাল ইসোফেগাস। তারপরে দেখেন, হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার লাইস পোস্টেরিয়রলি অ্যাট দ্য পোর্টা হেপাটিস, মানে কোনটা পোর্টা হেপাটিসের পিছনে থাকে। এই দেখেন আগেই পড়াইলাম যে পোস্টেরিয়র ল্যাটারালি থাকে হচ্ছে গিয়ে ইনফেরিয়র ভেনা কাভা। এই যে এই হাইলামটা মুখটা একটু সামনের দিকে ঝুঁকে থাকে, ওটার জাস্ট পিছনে, এবং ল্যাটারালি থাকবে হচ্ছে কি আমার ইনফেরিয়র ভেনা কাভা। জাস্ট এই কোশ্চেনগুলো এইভাবেই আসবে পরীক্ষাতে। ঠিক আছে, 98 নাম্বার কোশ্চেন যেটা, এটা কোনো রিকলের কোশ্চেন না, একটা ফর্মেটিভ একটা কোশ্চেন। জাস্ট ওরা বলছে যে একটা ক্যাডাভারিক লিভার ট্রান্সপ্ল্যান্ট করার সময় নিচের তথ্যটা মিথ্যা, মানে সবগুলা তথ্য যদি আমি পড়ি দেখবেন যে সব কোনটা মিথ্যা এটা আমি খুঁজে বের করবো। অ্যান্সার হচ্ছে ই, দ্য রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট ইজ অ্যান আর্লি ব্রাঞ্চ অফ লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, এটা ফলস। বাকি সবগুলো ট্রু। দেখেন, দ্য কর্নারি লিগামেন্ট অ্যাটাচড টু দ্য লিভার, ট্রু। দ্য লিভার হ্যাজ অ্যান এরিয়া অফ ডিভয়েড অফ পেরিটোনিয়াম, অবশ্যই দ্য বেয়ার এরিয়া আছে, ট্রু। Falciform ligament divides into left triangular ligament, coronary ligament, এটাও ট্রু। ঠিক আছে, laser momentum arises from the porta hepatis and passes laser curvature of the stomach, এটাও ট্রু। আপনি যদি এক্সক্লুশন মেথডে যান তাহলে দেখবেন যে এটা ফলস, বাকি সব ট্রু। এইভাবে আপনি অ্যানাটমি জানেন, অ্যানসার গুলো করে ফেলবেন। দেখেন লিগামেন্ট যেটা আছে, আমরা যদি এই যে এই ছবিটা দেখি, তাহলে লিগামেন্টটা আরো সুন্দর করে দেখতে পারবো। এই যে দেখেন, এটা হচ্ছে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, এটা হচ্ছে লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, দুইটা পাশে দুইটা রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট একসাথে হয়ে আমার ফ্যালসিফার্ম লিগামেন্ট হলো। তার মানে ফ্যালসিফার্ম লিগামেন্টটা হচ্ছে রাইট এন্ড লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্টের জন্ম দেয়, সোজা কথা। হ্যাঁ, আর এই ট্রায়াঙ্গুলার লিগামেন্ট গুলো, ট্রায়াঙ্গুলার মানে হচ্ছে যে এইরকম, তাই না, যেটা ট্রায়াঙ্গেল তৈরি করবে, এগুলোর অ্যাপেক্স এর জায়গাটাকে বলা হয় করোনারি লিগামেন্ট। ধরেন এই যে এই জায়গাটা, এইটা এই লিভার তো একটা ইটের মতো একটা জায়গা না, মানে একটা সারফেস। তো সামনের দিকে, এদিক দিয়ে সামনের দিকে আসলো রাইট ট্রায়াঙ্গুলার, এদিক ঘুরে পিছনের দিকে গেছে, এখানে যে অ্যাপেক্সটা হচ্ছে ওটা হচ্ছে করোনারি লিগামেন্ট। তার মানে করোনারি লিগামেন্ট, ট্রায়াঙ্গুলার লিগামেন্ট সবই একটা ফ্যালসিফার্ম লিগামেন্টেরই একটা এক্সপানশন। ঠিক আছে, এই ফ্যালসিফার্ম লিগামেন্টটা আপনারা সম্পর্কে আগেই বললাম যে এটা লিভারের এন্টিরিয়র সারফেসে থাকে এবং অ্যাবডোমেনের সাথে আম্বিলিকাসের সাথে এটাকে ধরে রাখে। এই ছবিটা দেখুন, এই ছবিটার ভিতরে খুব সুন্দর করে লেখা আছে ফ্যালসিফার্ম লিগামেন্ট, এটা কানেক্টস লিভার টু দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, লিগামেন্ট অন টেরেস হেপাটিস, যেটা ফর্ম আফটার অবলিটারেশন অফ দ্য লেফট ভিটাল আম্বিলিকাল ভেইন। এই কোশ্চেন গুলোই আসে পরীক্ষাতে, যে ছবিগুলো দিছি পাশাপাশি এই ছবিগুলো দেখবেন, তাহলে দেখবেন যে কোশ্চেন কোনোটা মিস হবে না, প্রত্যেকটাই এর মধ্যে চলে আসছে। দেখেন, which of the following in the relation of the liver is true, বলছে কোনটা ট্রু। সবগুলো পড়া দরকার না, জাস্ট ট্রুটা পড়েন। দেখেন, the cardiac lobe is superior to the porta hepatis, এটা ট্রু। আপনি যেহেতু যা যা পড়াচ্ছি সবকিছু যদি মাথায় রাখেন এবং লিখে রাখেন, দেখবেন যে প্রত্যেকটা স্টেমই আপনার পরিচিত। কার্ডিয়াক লোবটা কোথায় আছে, পোর্টা হেপাটিসের উপরে, জাস্ট এটাই বলছে, এটা ট্রু। এই জন্য এই লোবটা খুব ভালো করে যেভাবে পড়াইছি যে ওইভাবে মনে রাখবেন এবং অবশ্যই ছবি দেখবেন। ছবি না দেখে এই জিনিসগুলা মানে মনে থাকবে না কখনো। হ্যাঁ, আচ্ছা, এখন কিছু জিনিস, এক্সট্রা কিছু জিনিস আপনাদেরকে পড়াইতে হবে একটু ব্রেক ফোরামের আগে লিভারের মধ্যে। হ্যাঁ, আপনারা কিছু জিনিস আমি এখন লিখবো, ওই জিনিসগুলো আপনারা একটু লিখে রাখেন।
আচ্ছা, এখন কেউ যদি কোশ্চেন করা হয় এইভাবে যে একটা লিভারের বেয়ার এরিয়া কোনটা, বেয়ার এরিয়া মানে কি, হোয়াট ইজ বেয়ার এরিয়া মানে যে জায়গাতে কোনো পেরিটোনিয়াল অ্যাটাচমেন্ট নাই, খালি। বেয়ার শব্দের অর্থ হচ্ছে খালি, ঠিক আছে। মানে আমরা একটা সবাই জানি দা বেয়ার এরিয়া অফ দ্য লিভার, বা রাইট লোবের যে সুপিরিয়র পোস্টেরিয়র সুপিরিয়র যে সারফেসটা, ওটা হচ্ছে দা বেয়ার এরিয়া, ঠিক আছে, যেটা ডিরেক্টলি ডায়াফ্রামের সাথে অ্যাটাচ থাকে, কিন্তু কোনো পেরিটোনিয়াম থাকে না, মানে কোনো যে লিগামেন্ট পেরিটোনিয়াল যে লিগামেন্ট গুলো সবই তো পেরিটোনিয়াল রিফ্লেকশন, এগুলো থাকে না। তাহলে আপনারা জাস্ট লিস্টে সুন্দর করে লিখেন। হ্যাঁ, এই যে আমি যেটা লিখতেছি, যেহেতু সবাই অনলাইনে আছেন, আমি ওই জালে যা লিখতেছি এটাই লিখবেন হচ্ছে বেয়ার এরিয়া অফ লিভার। বেয়ার এরিয়া আছে মোট 6টা। নাম্বার 1 হচ্ছে লিখবেন দা বেয়ার এরিয়া, দা বেয়ার এরিয়া। নাম্বার 2 লিখবেন আইবিসি, মানে গ্রুপ অফ দা আইবিসি গ্রুপ, আইবিসি যে গ্রুপটার মধ্যে আছে। নাম্বার 3 লিখবেন পোর্টা হেপাটিস, মানে পোর্টা হেপাটিস যেই জায়গাটার মধ্যে অবস্থিত। নাম্বার 4 লিখবেন ফোসা ফর গল ব্লাডার, ফোসা ফর জিবি মানে গল ব্লাডার। নাম্বার 5 লিখবেন অ্যাটাচমেন্ট, নাম্বার 5 লিখবেন along attachment, ATTACH attachment, along attachment of ligaments, মানে যে এখানে লিগামেন্টস গুলো লেগে থাকে, মানে লিগামেন্টস গুলো যে লাগা রয়েছে ওই জায়গাগুলো যদি লিগামেন্ট সরায় নেন, ওই জায়গাগুলো হচ্ছে এক একটা বেয়ার এরিয়া। নিচেটা অত ইম্পর্টেন্ট না, মেইনলি হচ্ছে কি আমার দা বেয়ার এরিয়া, আইবিসি গ্রুপ, পোর্টা হেপাটিস, ফোসা ফর গল ব্লাডার, এইগুলাই হচ্ছে কন্টেন্টের মধ্যে থাকে, যে নিচের কোন জায়গাটা ডিভয়েড অফ পেরিটোনিয়াম, লিভারের কোন জায়গাটা ডিভয়েড অফ পেরিটোনিয়াম বা বেয়ার এরিয়া, কোন জায়গাটা ডিভয়েড অফ পেরিটোনিয়াম বা বেয়ার এরিয়া না। জাস্ট এই জিনিসটা, এই পয়েন্টটা এই আইডেন্টিফাই করবেন আপনারা। হ্যাঁ, মানে লিখে রাখবেন। ঠিক আছে, আমরা মুছে দিলাম এটা। দেন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, এখন যে জিনিসটা পড়বো এই জিনিসটা ওইভাবেই আপনারা লিখবেন, আপনারা সবাই জানেন, তারপরেও আমি লিখে দিতেছি। হ্যাঁ, লেখেন। আমরা 3টা জিনিস জানি, একটা হচ্ছে হেপাটোসাইট, একটা হচ্ছে পোর্টাল লোবিউল, একটা হচ্ছে পোর্টাল অ্যাসিনাস। হেপাটোসাইট, পোর্টাল লোবিউল, পোর্টাল অ্যাসিনাস। আমি যদি এইভাবে আঁকি হেক্সাগোনাল, আমরা যে বেনজিন চক্র আঁকছিলাম ছোটবেলায়, ওই বেনজিন চক্র দিয়ে একটা জিনিস আঁকলাম, মাঝখানে যে ফোঁটা করলাম এটা হচ্ছে সেন্ট্রাল ভেইন। দিস ওয়ান ইজ হেপাটোসাইট, দিস ওয়ান ইজ হেপাটোসাইট। একটা হেপাটোসাইটের সাইটের মাঝখানে থাকবে সেন্ট্রাল ভেইন, ঠিক আছে। তো আমি যদি বলি যে মানে এই হেপাটিক লোবিউল বা হেপাটোসাইট, এটা কি ইউনিট, এটাকে যদি আমি হেপাটোসাইট অনেকগুলো 3-4টা বা 4-5টা হেপাটোসাইট একসাথে করে যদি আমি একটা লোবিউল বানাই, এটা হচ্ছে স্ট্রাকচারাল ইউনিট বা হেপাটিক লোবিউল, স্ট্রাকচারাল ইউনিট অফ লিভার। এটা হচ্ছে হেপাটিক লোবিউল, দিস ওয়ান ইজ হেপাটিক লোবিউল। তার মানে যদি আমি বলি যে লিভারের কোনটাকে স্ট্রাকচারাল ইউনিট অফ দ্য লিভার বলা হয়, আপনি বলবেন হেপাটিক লোবিউল, ঠিক আছে। এখন আমরা পড়বো হচ্ছে কি পোর্টাল লোবিউল। পোর্টাল লোবিউল সোজা বাংলা কথায় মাঝখানে একটা পোর্টাল ট্রায়াড থাকবে, পোর্টাল ট্রায়াড, ঠিক আছে। যেমন দেখেন পোর্টাল লোবিউলটা কিভাবে আঁকে, 3টা হেপাটোসাইটকে একসাথে নিব আমরা, 3টা হেপাটোসাইটকে আমরা একসাথে নিব, এই একটা, এই একটা আর এই একটা, এই 3টা হেপাটোসাইটকে আমরা একসাথে রাখলাম, প্রত্যেকটার ভিতরে একটা করে সেন্ট্রাল ভেইন দিলাম। এই সেন্ট্রাল ভেইনটাকে আমরা যদি 3টা বাহু দিয়ে ত্রিভুজ বানাই দেই, ঠিক মাঝখানে যে জায়গাটা আছে এটাই হচ্ছে আমার পোর্টাল লোবিউল, পোর্টাল ট্রায়াড। প্রত্যেকটা হেপাটোসাইটের এক একটা কোণা কিন্তু এক একটা পোর্টাল ট্রায়াড। পোর্টাল ট্রায়াড দেখেন, এই দেখেন হেপাটিক লোবিউলের এখানে একটা পোর্টাল ট্রায়াড আছে, এখানে একটা পোর্টাল ট্রায়াড আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। পোর্টাল ট্রায়াড মানে কি, ওই যে 3টা, ওই 3টার কন্টেন্ট, বাইল ডাক্ট, হেপাটিক আর্টারির একটা ব্রাঞ্চ, আর হচ্ছে পোর্টাল ভেইনের একটা ব্রাঞ্চ, এই 3টা এই পোর্টাল ট্রায়াডের মধ্যে থাকে, ঠিক আছে। আলটিমেটলি ছোট 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 অনেকগুলো পোর্টাল ট্রায়াড একসাথে হয়ে বড় হইতে 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 ওই যে পোর্টা হেপাটিস দিয়ে বের হয়।
তার মানে আমি যদি এইভাবে আঁকি, এই জিনিসটা যেটা আঁকলাম এটাকে আমরা বলতেছি হচ্ছে কি নিউট্রিশনাল ইউনিট, নিউট্রিশনাল ইউনিট অফ লিভার, ঠিক আছে। তার মানে এই জিনিসের নাম কি, এর নাম হচ্ছে পোর্টাল লোবিউল। প্রথমটা বললাম হেপাটিক লোবিউল, যেটা হচ্ছে কি আমার স্ট্রাকচারাল ইউনিট অফ দ্য লিভার, মানে লিভারের স্ট্রাকচার ফর্ম করে অনেকগুলো হেপাটিক লোবিউল, এরকম হেপাটোসাইট একসাথে লাগা হেপাটিক লোবিউল ফর্ম করে। আর পোর্টাল লোবিউল জিনিসটা হচ্ছে নিউট্রিশনাল ইউনিট, কারণ একদম মাঝখানে থাকতেছে হচ্ছে কি আমার পোর্টাল ভেইন এবং বাইল ডাক্ট এবং হেপাটিক আর্টারি, তো এই জায়গাটাতে নিউট্রিশনটা মেইনটেইন হয়। মানে পোর্টাল ভেইন তো যেহেতু নিউট্রিশনের একটা ইউনিট, তো পোর্টাল ভেইনটা যদি মাঝখানে থাকে তিনটা হেপাটোসাইট একসাথে লাগাইলে এই জায়গাটা বলে পোর্টাল ইউনিট বা নিউট্রিশনাল ইউনিট বা পোর্টাল লোবিউল। আপনাকে যদি কোশ্চেন করে ফলোইং হুইচ ইজ দ্য নিউট্রিশনাল ইউনিট অফ দ্য লিভার, আপনি বলবেন পোর্টাল লোবিউল। ফলোইং হুইচ ইজ দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ দ্য লিভার, আপনি বলবেন হেপাটিক লোবিউল। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে পোর্টাল অ্যাসিনাস, ঠিক আছে। এই পোর্টাল অ্যাসিনাস, এখন এই প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন আসছে পরীক্ষাতে, হ্যাঁ, তুমি সবচেয়ে বেশিবার কোশ্চেন আসে হচ্ছে পোর্টাল অ্যাসিনাস থেকে। এই জায়গাটার একটা ফিজিওলজি আছে, আপনাদেরকে একটু শিখাই। দেখেন আমরা পোর্টাল অ্যাসিনাসটা আমরা কিভাবে বলবো, দেখেন পাশাপাশি দুইটা আঁকবো আমরা, হেপাটিক লোবিউল আঁকবো, সরি হেপাটিক লোবিউল বা হেপাটোসাইট আমরা বলি, ওই হেপাটোসাইট আঁকবো পাশাপাশি দুইটা। ওইটার ক্ষেত্রে রাখছিলাম তিনটা, এই যে আমরা দুইটা হেপাটোসাইট আঁকলাম, ঠিক আছে। এখন দেখেন এটা যদি সেন্ট্রাল ভেইন, এটা সেন্ট্রাল ভেইন, আর এইটা এই প্রত্যেকটা কোণাতে একটা করে পোর্টাল ট্রায়াড আছে বলছিলাম, এখানে একটা পোর্টাল ট্রায়াড, এখানে একটা পোর্টাল ট্রায়াড। হ্যাঁ, আমরা ওরে ডায়মন্ড শেপ দিব, ডায়মন্ড শেপ কিভাবে দেয়, এই একটা এই ডায়মন্ড শেপ বানাইলাম না। আচ্ছা, এই যদি ডায়মন্ড শেপটা হয় তাহলে দেখেন আমরা বলছি কি নিউট্রিশনাল ব্যাকবোন বা নিউট্রিশনাল ইউনিট বা পোর্টাল ব্যাকবোন বলে। এক পাশের পোর্টাল ট্রায়াড এবং আরেকটা পাশের পোর্টাল ট্রায়াডকে যে জিনিসটা দিয়ে আলাদা করছে, যে ব্যাকবোন দিয়ে, মেরুদণ্ড দিয়ে, এটাকে আমরা বলি পোর্টাল ব্যাকবোন। তার মানে একটা জিনিস চিন্তা করেন, ভিজুয়ালিজরা খুব ভালো করে বুঝেন, সেন্ট্রাল ভেইনটা কি, মানে লিভার এর যে ডিঅক্সিজেনেটেড ভেনাস ব্লাড গুলা আছে, ওই ভেনাস ব্লাড গুলা সেন্ট্রাল ভেইন, প্রত্যেকটা সেলের একটা করে সেন্ট্রাল ভেইন থাকে, ওই সেন্ট্রাল ভেইনের সবার আগে ড্রেন করবে। এই যে সেলটা আমি আঁকলাম, এই যে সেলটা, এই পুরো সেলটার মেটাবলিজমের পরে ওর কাজ করার পরে যে ভেনাস ব্লাডটা, ওটা এই সেলের সেন্ট্রাল ভেইনে যাবে, এই সেলের সেন্ট্রাল ভেইনে যাবে, মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড, মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড, ঠিক আছে। এই সবগুলো সেন্ট্রাল ভেইন একসাথে একটার সাথে একটা কানেক্টেড হয়ে হেপাটিক ভেইন, তারপরে ইনফ্লুয়ে ভেনা যাবে। এখন আমি যদি, আর এই যে জায়গাটা আছে, এই জায়গাটাতে অক্সিজেনেটেড ব্লাড বেশি, কারণ হচ্ছে এখানে হচ্ছে কি আমার হেপাটিক আর্টারি আছে, আর হচ্ছে কি আছে পোর্টাল ভেইন আছে। হেপাটিক আর্টারির একটা ব্রাঞ্চ, পোর্টাল ভেইনের একটা ব্রাঞ্চ, পোর্টাল বাইল ডাক্টের একটা ব্রাঞ্চ, এখানে একটা এটা হচ্ছে ব্যাকবোন। মানে এটার সাথে এই পোর্টাল লোবিউলের সাথে, পোর্টাল ট্রায়াডের সাথে এই পোর্টাল ট্রায়াড এই ব্যাকবোন দিয়ে কানেক্টেড। এদিক দিয়ে একটা হেপাটিক আর্টারি এদিক দিয়ে গিয়া এটার সাথে কানেক্টেড হইছে, একটা পোর্টাল ভেইন এদিক দিয়ে একটা ব্রাঞ্চ দিয়ে কানেক্টেড হইছে, এইভাবে ইন্টার কানেক্টেড থাকে লিভারের প্রত্যেকটা সেল। তার মানে আমি যদি বলি যে এটা যদি একটা হেপাটিক সেল হয়, হেপাটিক সাইট হয়, তাহলে আমি যদি বলি একটা হেপাটোসাইটের সেন্ট্রাল এরিয়াটা ডিঅক্সিজেনেটেড বেশি, তাহলে ট্রু না ফলস? যেহেতু এটা সেন্ট্রাল ভেইনের কাছে, তার মানে সেন্ট্রাল ভেইনের কাছাকাছি যে এরিয়াটা থাকবে, এই এরিয়াটা হচ্ছে এই এরিয়াটার অক্সিজেনের কম, মানে পরিমাণটা কম, মানে কার্বন ডাই অক্সাইডের বেশি। কারণ কি, এটা সেন্ট্রাল ভেইনের কাছাকাছি। যত আমি এই ব্যাকবোনের দিকে আসবো, মানে একটা হেপাটোসাইটের পেরিফেরির দিকে আসবে, দিস ওয়ান ইজ হেপাটোসাইটের সেন্ট্রাল এরিয়া, আস্তে আস্তে পেরিফেরি, তত অক্সিজেনের পরিমাণ বাড়তে থাকবে, কার্বন ডাই অক্সাইডের কমতে থাকবে। মানে আমি অক্সিজেন হেপাটিক আর্টারির কাছে আসতেছি। তার মানে আমি যদি বলি যে একটা হেপাটোসাইটের পেরিফেরাল এরিয়া ইজ অক্সিজেন কনসেন্ট্রেশন পেরিফেরাল এরিয়াতে বেশি থাকে, দিস ওয়ান ইজ ট্রু, ঠিক আছে। আমি যদি বলি যে একটা হেপাটোসাইটের সেন্ট্রাল যে এরিয়াটা আছে, এখানে অক্সিজেনের কনসেন্ট্রেশন কম থাকে, দিস ওয়ান ইজ ট্রু, মানে কার্বন ডাই অক্সাইড বেশি থাকে। হ্যাঁ, তার মানে কি হলো দেখেন, এখন আমি যদি আপনাকে কোশ্চেন করি কোন এরিয়াটা একটা হেপাটোসাইট বা একটা হেপাটিক সেল এর কোন এরিয়াটা অ্যানক্সিক ইনজুরির জন্য রিস্কি বেশি বা প্রন টু অ্যানক্সিক ইনজুরি, ঠিক আছে। তার মানে কি দাঁড়াইলো, যে এরিয়াতে অক্সিজেনের সাপ্লাইটা কম, অক্সিজেনের কনসেন্ট্রেশনটা কম, ওইটাই আমার অ্যানক্সিক ইনজুরি আছে। মানে অক্সিজেনটা এমনি ওইখানে কম, ওইখানে অক্সিজেনটা যদি বডিতে যদি অক্সিজেন কমে যায়, পার্শিয়াল প্রেসার অফ দ্য অক্সিজেন কমে যায়, তাহলে তো ওই জায়গাটা খুব তাড়াতাড়ি হাইপক্সিয়া হয়ে ওই জায়গাটা একটা অ্যানক্সিক ইনজুরি হয়ে যাবে। অক্সিজেনের অভাবে যে ইনজুরিটা হয় অ্যানক্সিক ইনজুরি। তাহলে আমি যদি বলি যে একটা হেপাটোসাইটের
কোন এরিয়াটা অ্যানাফিক ইনজুরির জন্য ভেরি মাচ রিস্কি? আপনি বলবেন যে একটা হেপাটোসাইটের সেন্ট্রাল এরিয়াটা অ্যানাফিক, আর পেরিফেরাল এরিয়াটা মাস মোর অক্সিজেন থাকে, এজন্য অক্সিজেন কমে গেলেও ওই এরিয়াটা হাইপোক্সিক একটা ইনসাল্টের মধ্যে পড়ে না। এই যে জিনিসটা আঁকলাম, এই জিনিসটাকে আমরা বলবো পোর্টাল অ্যাসিনাস। এটাকে বলি পোর্টাল অ্যাসিনাস। এটাকে বলে মেটাবলিক ইউনিট অফ দ্য লিভার, মেটাবলিক ইউনিট অফ লিভার। তাহলে আমরা তিনটা ইউনিট পাইছি, একটা হচ্ছে স্ট্রাকচারাল ইউনিট হেপাটিক লোবিউল, নিউট্রিশনাল ইউনিট পোর্টাল লোবিউল, আর মেটাবলিক ইউনিট পোর্টাল অ্যাসিনাস। ঠিক আছে, ওকে। এখন দেখেন দেন এই জিনিসগুলা মানে এই তিনটা জিনিস একটু সুন্দর করে আপনারা আপনাদের খাতার ভিতরে আইকা রাখেন বা বইয়ের মধ্যে লেখা রাখেন। ঠিক আছে, এটা নাই এখান থেকে একবার দুইবার কোশ্চেন আসছে পরীক্ষা। কিন্তু লিভারের আগেই বলছি দ্য মেইন জায়গা কোনটা, লিভারের কোশ্চেন আসা মেইন জায়গা হচ্ছে গিয়া ওই যে ছবিটা দেখাইছি প্রথমে, ওই ছবিটার লোব কোনটা, কোন জায়গায় আইবিসি কোথায়, গলব্লাডার ফোসা কোথায়, কোন জায়গাতে পেরিটোনিয়াম থাকে, কোন জায়গাতে পেরিটোনিয়াম থাকে না। ঠিক আছে, জাস্ট এই জায়গাটাই সবচেয়ে বেশিবার পরীক্ষাতে আসে এবং আসবে। ঠিক আছে, একটা লিভারের ডেভেলপমেন্ট আর দরকার নেই, জাস্ট ওই হেপাটিক বার থেকে আসে, হেপাটিক বারের বিভিন্ন ধরনের হয়, চেঞ্জ হয়, ওই চেঞ্জের মাধ্যমে আমার ইটা আসে, এটা দরকার নেই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এপিপ্লয়িক ফোরামেনটা পরে করি, গলব্লাডারটা আগে করি, তারপরে এপিপ্লয়িক ফোরামেনটা করব। হ্যাঁ, এখন আমরা করব গলব্লাডার। ঠিক আছে, আপনারা আপনাদের শীটে আসেন, সবাই শীটে আসবেন। গলব্লাডারের পাশে ডান পাশে সবাই লেখেন, এটা লেখা আছে কত, একটা ফাইব্রোমাসকুলার একটা স্যাক, একটা থলে ব্যাগ, যেটার ক্যাপাসিটি হচ্ছে কি আমার 50 ml, এই ক্যাপাসিটি 50 ml, এটা মনে রাখতে হবে। এই জায়গাটা দাগ দেন সবার আগে। কলামনার এপিথেলিয়াম, এই কলামনারের পাশে পিছনে একটু বাম পাশে যে একটু লেখেন টল, লেখেন টল, মানে লম্বা লম্বা কলামনার সেল থাকে এখানে, টল কলামনার এপিথেলিয়াম। বডিতে শুধু এই একটা জায়গাতেই, একটা জায়গার কলামনার এপিথেলিয়াম গুলো একটু বেশি লম্বা হয়, এই জন্য এই জায়গাটা বলা হয় টল কলামনার এপিথেলিয়াম। আচ্ছা, রিলেশন অফ দ্য গলব্লাডার যেটা আছে, কিছুই লাগবে না, শুধুমাত্র ল্যাটারাল এবং মিডিয়াল রিলেশনটা লিখবেন। আমরা সবাই জানি কোয়াড্রেট লোব গলব্লাডারের কোথায় থাকে। আপনারা যদি এই ছবিটা দেখেন, যে ছবিটা পড়াচ্ছিলাম আমরা, এটা হচ্ছে গলব্লাডার। কোয়াড্রেট লোব ফিজিওলজিক্যালি লেফট লোব, অ্যানাটমিক্যালি রাইট লোব গলব্লাডার। ঠিক আছে, গলব্লাডারের বাম পাশে থাকে হচ্ছে কি আমার কোয়াড্রেট লোব, গলব্লাডার ডান পাশে থেকে রাইট লোব। জাস্ট এই জিনিসটাই, ল্যাটারালি কি মিডিয়ালি কি, এই জিনিসটাই আমার লাগবে, আর কিছু লাগবে না। গলব্লাডারের ব্লাড সাপ্লাই কি আমরা জানি, সিস্টিক আর্টারি। কিসের ব্রাঞ্চ আমি আগেই বলছি, এটা হাইলাইট করেন, ব্রাঞ্চ অফ দ্য রাইট হেপাটিক আর্টারি। যদি আসে কমন হেপাটিক, প্রপার হেপাটিক, এগুলা পরে চিন্তা করবেন, সবার আগে মাথায় রাখবেন সিস্টিক আর্টারি ইজ এ ডাইরেক্ট ব্রাঞ্চ অফ রাইট হেপাটিক আর্টারি। ঠিক আছে, এটাই পরীক্ষাতে আসবে, অনেকবার পরীক্ষাতে আসছে। ভেনাস জেনেস কি সিস্টিক ভেন, নার্ভ সাপ্লাই আপনারা জানেন, কমন বাইল ডাক্ট। দেখেন গলব্লাডার থেকে আমার এরকম কিছু করার নাই, কিছু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, ওটা সামনে আসতেছে, সামনে আমরা পড়বো। ঠিক আছে, জাস্ট এটাই আপনারা পড়বেন। তারপর হচ্ছে কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্টটা যে জিনিসটা আছে, এটার পাশে আপনারা এই যে কমন বাইল ডাক্ট যে লেখা আছে, এটার পাশে দুইটা লাইন লেখেন বা দুইটা জিনিস লেখেন। লিখবেন নরমাল ডায়ামিটার ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার, নরমাল ডায়ামিটার ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার, when more than 10 centimeter, when more than 10 centimeter, choledochotomy indicated. আমি আবার বলতেছি, কমন বাইল ডাক্ট এর পাশে দুইটা কথা লেখেন, নরমাল ডায়ামিটার 6 সেন্টিমিটার, when more than 10 centimeter, then choledochotomy is indicated। মানে কখন একটা ডাক বা একটা লুমেন ডাইলেট হয়, যখন ওটার ভিতরে অবস্ট্রাকশন থাকে। অবস্ট্রাকশনটা হতে পারে উপরে বা নিচে কোথাও স্ট্রাকচার হইছে, অথবা উপরে বা নিচে কোথাও এক্সটারনালি কোন একটা মাস, একটা আইসা, প্যানক্রিয়াস হইতে পারে, স্টমাক হইতে পারে, আইসা চাপ দিয়ে ধরে রাখছে এবং অবস্ট্রাকশন হইছে, অথবা ডাইরেক্টলি কোনো একটা গলব্লাডার স্টোন ওই জায়গাতে ইম্প্যাক্টেড হয়ে উপরে নিচে কোথাও একটা অবস্ট্রাকশন করে ফেলছে, ওই জায়গাটা বাইল জমা হইতে 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 ফুইলা ডাইলেশন হয়ে গেছে। তার মানে জিনিসটা একটা ইন্ডিকেশন ফর কোলিডোকোটমি। আমি ফুটা করে ওই অবস্ট্রাকশনটাকে সরায় ফেলবো, স্টোন থাকলে স্টোন সরায় ফেলবো, আশেপাশে অ্যাডহেশন থেকে হইলে অ্যাডহেশন সরায় ফেলবো। এটাই হচ্ছে কোলিডোকোটমি ইন্ডিকেশন। এটা পরীক্ষাতে আসছে, রিকলের কোশ্চেন। কোলিডোকোটমি কখন করব, যখন মোর দেন 10 সেন্টিমিটার ডায়ামিটার হয়ে যাবে। ঠিক আছে, আর কিছু না। আর কমন বাইল ডাক্টের রিলেশনটা আসলে ওইরকম লাগে না, যেটা লাগবে সেটা হচ্ছে ক্যালটস ট্রায়াঙ্গেল, একদম 100% লাগবে। এটা কোনোভাবেই ভুল করা যাবে না। এজ এ সার্জন ক্যালটস ট্রায়াঙ্গেলের বাউন্ডারি এবং কন্টেন্ট ভুল করা একটা অপরাধ। ঠিক আছে, ক্যালটস ট্রায়াঙ্গেল জিনিসটা কি দেখেন, এটার খালি পাশেই আপনারা এই ছবিটা আইকা রাখবেন। আমি যে ছবিটা দেখাবো এই ছবিটা আপনারা আইকা রাখবেন ডান পাশে, ক্যালটস ট্রায়াঙ্গেলের এটা। আপনারা যদি ইন্টারনেটে সার্চ দেন,
আপনারা যেই ছবিটা পছন্দ হয় ওই ছবিটা আস্তে করে খাতার পাশে এঁকে রাখবেন। এইটা হচ্ছে আমার ক্যালস ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এই যে দেখেন এই যে ট্রায়াঙ্গেলটা, মোট কথা একটা লিভারের নিচে যে আমার গলব্লাডার আছে এবং ডান পাশে আমার লিভারের যে পোর্টা হেপাটিস, যে হাইলামের উপর দিয়ে যে জিনিসগুলো উঠতেছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি ডাক, সিস্টিক আর্টারি থাকবে এটার কন্টেন্ট। হ্যাঁ, এখন আমি যদি এটা বাউন্ডারি পড়ি, দেখেন মিডিয়ালি কমন হেপাটিক ডাক্ট, ইনফিরিয়রলি সিস্টিক ডাক্ট, উপরে সুপিরিয়রলি কি ইনফিরিয়র এজ অফ দ্য লিভার বা লিভারের একটা বাউন্ডারি, এই জিনিসটা থাকতেছে। তার মানে কি দেখেন, কমন হেপাটিক ডাক্ট কোথায়, মিডিয়ালি, ইনফিরিয়রলি সিস্টিক ডাক্ট এই হচ্ছে গিয়ে আমার নিচের দিকে। এটা যদি ট্রায়াঙ্গেল হয়, নিচের যে বাহুটা আছে এটা কি, এই যে সিস্টিক ডাক্ট, আর মিডিয়ালি ভিতরের দিকে থাকতেছে কি কমন হেপাটিক ডাক্ট, আর উপরের যে ত্রিভুজটা ট্রায়াঙ্গেল ত্রিভুজটা বানায় ফেলছে ইনফিরিয়র সারফেস অফ দ্য লিভার। জাস্ট এটাই বাউন্ডারি। অনেকবার পরীক্ষা আসছে যে ক্যালস ট্রায়াঙ্গেলের মিডিয়াল বাউন্ডারি কি, ল্যাটারাল বাউন্ডারি কি। মিডিয়াল বাউন্ডারি অনেক সময় লেখা থাকে যে হেপাটিক আর্টারি, এই দেখেন এটাও কিন্তু মিডিয়ালি থাকে হেপাটিক আর্টারি, কিন্তু এটা কি ক্যালস ট্রায়াঙ্গেল ফর্ম করে না। ওরা ক্যালস ট্রায়াঙ্গেল ফর্ম করে এই হেপাটিক এই ডাক যেটা বাইল ডাক, হেপাটিক বাইল ডাক, আর ল্যাটারালি থাকবে সিস্টিক ডাক, আর উপরের দিকে থাকবে হচ্ছে গল ব্লাডার, সরি লিভার। আর কন্টেন্ট কি, কন্টেন্ট হচ্ছে কি একটা সিঙ্গেল কন্টেন্ট যদি আপনি বলেন তাহলে বলবেন সিস্টিক আর্টারি। এই ক্যালস ট্রায়াঙ্গেলটা আইডেন্টিফাই করতে হবে সবার আগে, গলব্লাডার কাটে ফেলার সময়, কোলেসিস্টেক্টমির সময় আইডেন্টিফাই করে এখানে যদি কোনো অ্যাড্রেশন ম্যাড্রেশন থাকে সেগুলোকে সরাই আমার সিস্টিক আর্টারি সবার আগে বাইর করতে হবে। বাইর করে ওই সিস্টিক আর্টারিটাকে লাইগেট করতে হবে, তারপর আমি এটাকে এই নেক অফ দা গলব্লাডার ট্র্যাক থেকে বা ডাক সহ কেটে নিয়ে আসবো। তাহলে হিউজ ব্লিডিং হবে এবং জায়গাটা খুবই ছোট, একটা লেজার সাইকের ভিতরে থাকে, ওই জায়গাতে যদি একবার ব্লিডিং হয় ওই জায়গা থেকে ব্লিডিং আপনি সরাইতে পারবেন না, কারণ হেপাটিক আর্টারির যে ব্রাঞ্চ যেহেতু, তাহলে হেপাটিক আর্টারি যে ব্লাড গুলো যাচ্ছে সব ব্লিডিং আপনি ওই জায়গা থেকে মানে রিপেয়ার করাটা খুব টাফ হয়ে যাবে। আর সিস্টিক যে আর্টারিটা দেখেন, এটা কিন্তু ছোট আর্টারি, এত বড় কোনো আর্টারি না যে ধরেন আপনার ধৈরা সুন্দর মতন আপনি সেলাই করতে পারবেন। এটা যখন ট্রান্সেকশন হয়ে যায় রাবারের মতো তো থাকে, ট্রান্সলেশন হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে দুই দিকে চলে যায়, আপনি খুঁজে পাবেন না যে এটার এন্ড কোনটা, ঠিক আছে? এই জন্য এই জায়গাটা আমাকে ক্যালস ট্রায়াঙ্গেলটা খুব ভালোভাবে আমাদেরকে শিখতে হবে। এই বাউন্ডারি থেকে কোশ্চেন আসছে। আচ্ছা, এখন দেখেন একটা কোশ্চেন আসছে, 45 ইয়ার ওল্ড লেডি আন্ডারগোয়িং হুইপলস প্রসিডিউর অফ CFNPS, হুইপলস প্রসিডিউর করতে গেছে। হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং ভেসেল ইজ মেইনলি রেসপন্সিবল টু দ্য ব্লাড সাপ্লাই অফ দ্য বাইল ডাক্ট। ওরা বলছে বাইল ডাক্টের ব্লাড সাপ্লাইয়ের জন্য কোনটা আসবে, এখানে বলা নাই কিন্তু গল ব্লাডারের বাইল ডাক্ট। এখন দেখেন একটা জিনিস, একটা ছবিতে আপনারা দেখেন এই পরের ছবিটা, এইটা হচ্ছে যদি আমার গল ব্লাডার, এটা সিস্টিক ডাক্ট, এটা বাইল ডাক্ট, ঠিক না? এই যে বাইল ডাক্টটা আসলো, এটা হচ্ছে আমার রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট, মানে রাইট এন্ড লেফট হেপাটিক বাইল ডাক্ট, এটা হচ্ছে কমন হেপাটিক বাইল ডাক্ট। আস্তে আস্তে পরে সিস্টিক ডাক্ট আর কমন হেপাটিক বাইল ডাক্ট একসাথে হয়ে হলো কি কমন বাইল ডাক্ট, তাই না? এই দেখেন এই যে আমার বাইল ডাক্টটা আছে টোটাল, এইখানে টোটাল বাইল ডাক্টটা, এটা ব্লাড সাপ্লাইটা কোত্থেকে আসছে দেখেন, এই দেখেন হেপাটিক আর্টারি, এই হেপাটিক আর্টারি থেকে একটা ব্রাঞ্চ পুরো ফুল লেন্থে সাপ্লাই দিচ্ছে, আর এটা যে রাইট হেপাটিক আর্টারি, এই হেপাটিক আর্টারি থেকে একটা ব্রাঞ্চ ফুল লেন্থে সাপ্লাই দিচ্ছে। তার মানে পুরো বাইল ডাক্টের ব্লাড সাপ্লাই হচ্ছে গিয়া দা পুরো থ্রু আউট দা লেন্থ along the course of hepatic artery একটা করে ব্রাঞ্চ দিতে পারে, অথবা একটা হেপাটিক আর্টারি থেকে একটা কন্টিনিউশনের একটা ব্রাঞ্চ দুই পাশে দুইটা বাইল ডাক্ট দিয়ে নাইমা সাপ্লাই দেয়। মানে বাইল ডাক্টের সাপ্লাই কি সিবিডি হট সিবিডি ব্লাড সাপ্লাই কি, সোজা কথা বলবেন হেপাটিক আর্টারি। যদি বলে যে গল ব্লাডারের ব্লাড সাপ্লাই আপনি সোজা কথা বলবেন সিস্টিক আর্টারি, ঠিক আছে? এইভাবে হচ্ছে গিয়ে, এবং অনেকবার পরীক্ষাতে এই কোশ্চেনটা আসছে যে বাইল ডাক্টের ব্লাড সাপ্লাই কি, সিস্টিক আর্টারি, হেপাটিক আর্টারি, পোর্টাল ভেন, লেফট গ্যাস্ট্রিক, না না বাবা অ্যান্সার হবে কি হেপাটিক আর্টারি। ওই ছবিটা যদি মাথায় থাকে হয়ে যাবে শেষ। এখন দেখেন পরীক্ষাতে অনেক সময় এইভাবে আসতে পারে, যদি হেপাটিক আর্টারি যদি ট্রান্সলেশন হয়ে যায় বা হেপাটিক আর্টারিটা বাইল ডাক্টকে সাপ্লাই দিতে পারতেছে না, তখন আমার কি হয়, সিবিডি স্ট্রিকচার হয়। স্ট্রিকচার মানে কি, মানে একটা জিনিসের ব্লাড সাপ্লাই পাইতেছে না, অ্যানাক্সিয়া মানে কি বলে ইসকেমিয়া হইতে চুপ হয়ে যাবে, বা সিবিডি স্ট্রিকচার। হ্যাঁ, এটা সিবিডি স্ট্রিকচার কেন হইতে পারে, ওই হেপাটিক আর্টারিতে কোনো হেপাটিক আর্টারি ব্রাঞ্চ বা ওই সিবিডি কে সাপ্লাই দিতে পারতেছে না, বা ব্লাড সাপ্লাই নাই, সোজা কথা। হ্যাঁ, সিনারিওটা এইভাবে না থাকে, অনেক সময় এইভাবে থাকতে পারে যে একটা পেশেন্ট আপনার কাছে আসছে, পেশেন্টের জন্ডিস ডেভেলপ করছে এবং পেশেন্টের হচ্ছে গিয়ে ফ্যাটি মিল্ক খাইতেছে, ফ্যাটি মিল্ক খাওয়ার সাথে সাথে সে ভমিটিং করতেছে, এরকম হ্যান্ড অনেক কিছু দিতে পারে। দেওয়ার পরে লাস্টে ওরা বলে দিল যে ইআরসিপি করা হয়েছে, ইআরসিপি করে দেখা গেছে যে দেয়ার ইজ এ সিভিয়ার স্ট্রিকচার অ্যালং দা সিবিডি কমন বাইল ডাক্ট। লিখবে যে ফলোইং হুইচ ইজ রেসপন্সিবল ফর দিস, এটা বলবে কোশ্চেন। আনসারে থাকবে হেপাটিক আর্টারি ডিসরাপশন, সিস্টিক আর্টারি ডিসরাপশন, অ্যানসারে থাকবে হচ্ছে গিয়ে গল ব্লাডার স্টোন, প্যানক্রিয়াটিক কার্সিনোমা, এরকম বহুত কিছু থাকবে।
আপনি জাস্ট মাথার ভিতরে ঢোকা রাখেন সিবিডির ব্লাড সাপ্লাই হচ্ছে হেপাটিক আর্টারি, ওই হেপাটিক আর্টারি যদি আমার কোনো কারণে অবস্ট্রাকশন হয় বা যদি ব্লাড সাপ্লাই না পায় তাহলে সিবিডি আস্তে আস্তে স্ট্রাকচার হয়ে যাবে, মানে সোজা কথা চুপসে যাবে, মরে যাবে, জাস্ট এটাই। ঠিক আছে, এখন দেখেন এইখানে সোজা কোশ্চেন যে ক্যালস ট্রায়াঙ্গেলে আপনি ই করছেন, অপারেশন করতে গেছেন, একটা হিউজ ব্লিডিং হয়েছে সিস্টিক আর্টারি থেকে, সিস্টিক আর্টারি কোন ব্রাঞ্চ থেকে আসে? রাইট হেপাটিক আর্টারি ব্রাঞ্চ, শেষ। তারপরে যে কোশ্চেনটা আছে দেখেন, পরের কোশ্চেনে আসেন, কোলেসিস্টোকাইনিন কি করে? গলব্লাডারের কন্ট্রাকশন করে নাকি রিল্যাক্সেশন করে? এটা পড়ানোর কিছু নেই, আপনারা সবাই ভালো জানেন কোলেসিস্টোকাইনিন গলব্লাডারের কন্ট্রাকশন করে, জাস্ট এই কোশ্চেন দিয়ে এখানে আসছে। এইগুলি এত ডিটেইলস, কোলেসিস্টোকাইনিন, সিক্রেটিন, প্যানক্রিয়াজাইমিন এগুলো সব আমরা ফিজিওলজিতে বলবো, এটা যদিও একটা ফিজিওলজির কোশ্চেন, এখানে জাস্ট গলব্লাডারের মধ্যে একটা জিনিস ঢুকাই দিছে, বলছে কোনটা ফলস? কোলেসিস্টোকাইনিন কজেস রিল্যাক্সেশন অফ দ্য স্টমাক, এটা ফলস। এই গলব্লাডার এটা ফলস, কোলেসিস্টোকাইনিন কজেস কন্ট্রাকশন। ঠিক আছে, আচ্ছা এখন একটা গলব্লাডার যদি পেইন হয়, গলব্লাডারের পেইনটা মানে কোথায় কোথায় শিফট হয় আপনারা সবাই জানেন, এটা লেখার দরকার নাই, আপনার জাস্ট একটু বলে দিই। তিনটা জায়গায় বডিতে গলব্লাডারের পেইন শিফট হতে পারে। একটা কি এপিগ্যাস্ট্রিয়াম, একটা ইনফিরিয়র অ্যাঙ্গেল অফ দ্য স্ক্যাপুলা, একটা রাইট শোল্ডার। আমি আবার বলতেছি, একটা গলব্লাডারের পেইন বডির তিনটা জায়গাতে শিফট হতে পারে, রেফার হতে পারে। একটা হচ্ছে কি এপিগ্যাস্ট্রিয়াম, ওই এপিগ্যাস্ট্রিয়ামের পাশে লেখেন ভেগাস নার্ভের মাধ্যমে, ভেগাস নার্ভ। তারপরে লেখেন ইনফিরিয়র অ্যাঙ্গেল অফ দ্য স্ক্যাপুলা, ওখানে লেখেন সিম্প্যাথেটিক নার্ভ ফাইবার, মানে সিম্প্যাথেটিক নার্ভ ফাইবারের মাধ্যমে আমার ইনফিরিয়র অ্যাঙ্গেল অফ দ্য স্ক্যাপুলাতে একটা পেইন শিফট হতে পারে। তারপরে বলছে রাইট শোল্ডার বা টিপ অফ দ্য রাইট শোল্ডার, ওটা নিচে লেখেন স্ফেনিক নার্ভ। এটা পরীক্ষা একবার আসছিল যে একটা গলব্লাডারের পেইন, জিবি স্টোন বা জিবি মাস, ঠিক আছে, বা এই গলব্লাডারের কন্ট্রাকশন হয়েছে, ওভার কন্ট্রাকশন অফ দ্য গলব্লাডারের যে পেইনটা হয়, সেই পেইনটা শিফট হয়েছে পেশেন্টের ইনফিরিয়র অ্যাঙ্গেল অফ দ্য রাইট স্ক্যাপুলা। এখন ফলোইং হুইচ নার্ভ ইজ রেসপন্সিবল ফর রেফার দিস পেইন? অ্যান্সার হবে কি সিম্প্যাথেটিক নার্ভ বা সিম্প্যাথেটিক নার্ভ ফাইবার। কথা বুঝতে পারছেন? এপিগ্যাস্ট্রিয়ামে যদি শিফট হয় তাহলে নাম হবে ভেগাস নার্ভ, আর হচ্ছে যদি রাইট শোল্ডার হয় নাম হবে স্ফেনিক নার্ভ। আমরা সবাই জানি, জাস্ট একটু মনে করাই দিলাম। পরবর্তীতে চলে আসেন, লিভার শেষ হইলো, গলব্লাডার শেষ হইলো, সিবিডি শেষ হইলো, এখন হচ্ছে আমাদের টপিক হচ্ছে প্যানক্রিয়াস। ঠিক আছে, প্যানক্রিয়াস করতে গেলে আমাদেরকে দেখেন খুব স্পেসিফিক দুই তিনটা জিনিস লাগবে, খুবই স্পেসিফিক দুই তিনটা জিনিস। প্যানক্রিয়াস একটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান, এটা আপনারা জানেন, আগেই বলে দিছি, ওই শক থেকে পরে ফেলবেন। আমরা যদি একটা স্প্লিনেক্টমি করতে যাই, স্প্লিনেক্টমি, তাইলে প্যানক্রিয়াসের কোন জায়গাটা ইনজুরি হইতে পারে? আগেই জানেন স্প্লিনের হাইলামের ভিতরে প্যানক্রিয়াসের টেল ঢুকে থাকে, তোমার প্যানক্রিয়াসের টেল। আমরা কিন্তু জানি যে প্যানক্রিয়াস দুইটা জিনিস নিয়ে গঠিত, এটা একটা মিক্সড গ্ল্যান্ড, তাই না? এটা এন্ডোক্রাইন ফাংশন আছে, এক্সোক্রাইন ফাংশন আছে, তাই তো? আচ্ছা, এখন এক্সোক্রাইন ফাংশন কি? প্যানক্রিয়াটিক এনজাইম, ডাইজেস্টিভ এনজাইম সিক্রেট করা। আর এন্ডোক্রাইন ফাংশন কি? চারটা জিনিস সেল আছে, আলফা, বিটা, ডেল্টা আর পিপি, মানে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। আলফা সেল কি করে? গ্লুকাগন। বিটা সেল ইনসুলিন, আলফা বিটা। তারপর হচ্ছে ডেল্টা হচ্ছে সোমাটোস্ট্যানিন, আর পিপি হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এই জায়গাটাকে বলা হয় হচ্ছে কি এন্ডোক্রাইন প্যানক্রিয়াস। আমি যদি বলি হোয়াট ইজ এন্ডোক্রাইন প্যানক্রিয়াস, আপনি বলবেন যে প্যানক্রিয়াসের ওই জায়গাটা, যে জায়গাটাতে এই চারটা সেল থাকে এবং এই চারটা সেল থেকে এই হরমোনগুলো তৈরি হয়, এটা হচ্ছে এন্ডোক্রাইন প্যানক্রিয়াস। এবং দেখেন এই যে প্যানক্রিয়াসের হেড, বডি, টেল, এই জায়গাগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণের এন্ডোক্রাইন প্যানক্রিয়াসটাকে পোর্শন ধারণ করে হচ্ছে টেইলে সবচেয়ে বেশি পরিমাণে বিটা সেল থাকে, বা প্যানক্রিয়াটিক যে এন্ডোক্রাইন যে পোর্শনটা, এটা টেইলের দিকে বেশি থাকে। ঠিক আছে, তো আমি যদি ধরেন একটা পেশেন্টের স্প্লিনেক্টমি করতে গেছি, স্প্লিনেক্টমি করতে যাওয়ার পর আমি যদি টেলটাকে যদি আমি মোচা নষ্ট করে দিই, তাহলে প্যানক্রিয়াসের এন্ডোক্রাইন ফাংশন কি হবে? নষ্ট হয়ে যাবে। এন্ডোক্রাইন ফাংশন যদি নষ্ট হয়ে যায় প্যানক্রিয়াসের, তার মানে ধরেন প্যানক্রিয়াসের থেকে ওই যে চারটা জিনিস, আলফা সেল, বিটা সেল, গামা সেল, এই ডেল্টা সেল, এগুলো থেকে যে জিনিসগুলো আসার কথা ওইগুলো কম প্রোডাকশন হবে। ঠিক আছে, তাহলে সিনারিওটা যদি আমি এরকম দেই, ডিউরিং একটা পেশেন্ট আপনার কাছে আসছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, মাইল্ড টু মডারেট টাইপের একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট করার পরে ফার্স্ট স্ক্যান করে দেখলাম যে তার একটা স্প্লিনে একটা ইনজুরি হয়েছে, হুইচ ইজ ইন্ডিকেটেড ফর স্প্লিনেক্টমি। পেশেন্ট স্প্লিনেক্টমি করতে গেছে, স্প্লিনেক্টমি করা হয়ে গেছে, স্প্লিনেক্টমি করা হয়ে যাওয়ার পরে পেশেন্ট সাকসেসফুল স্প্লিনেক্টমি করার পরে তাকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে দেওয়া হয়েছে। পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আসে দেখতেছে পেশেন্টের সিভিয়ার হাইপারগ্লাইসেমিয়া। পেশেন্টের সিভিয়ার হাইপারগ্লাইসেমিয়া, এটা কারণটা কি? হোয়াট ইজ দ্য কজ অফ দিস? কজ কি? আপনি টেল অফ দ্য প্যানক্রিয়াসটাকে খায় দিচ্ছেন স্প্লিন কাটতে গিয়ে, সোজা কথা। কারণ টেল অফ দ্য প্যানক্রিয়াসে বিটা সেল থাকে, বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হয়, ইনসুলিন এখানে নাই, মানে বডিতে হাইপারগ্লাইসেমিয়া হয়ে গেছে। এইরকম একটা সিনারিও দিতে পারে। ঠিক আছে, আচ্ছা
এখন দেখেন প্যানক্রিয়াসের রিলেশন যেটা, রিলেশন অফ দ্য প্যানক্রিয়াস, এইখানে আমাদেরকে যেটা পড়তে হবে প্যানক্রিয়াসের হেডের পিছনে কি কি থাকে, হেডের পিছনে কি কি থাকে এই জিনিসটা আমাকে পড়তে হবে খুব ভালো করে। প্যানক্রিয়াসের রিলেশনটা একটু সুন্দর করে পড়বেন, কারণ যেহেতু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এই দেখেন প্যানক্রিয়াস, এই ছবির দিকে তাকান, এটা আমার প্যানক্রিয়াসের হেড, এটা নেক, বডি, টেল। আমরা সবাই একটা জিনিস জানি, প্যানক্রিয়াস রিলেশন একটা আমাদেরকে মুখস্থ আছে, সেটা হচ্ছে নেকের পিছনে কি থাকে, পোর্টাল ভেইন ফর্মেশন হয়। এই যে দেখেন পোর্টাল ভেইন, এই আমার স্প্লিনিক ভেইন, এই আমার সুপিরিয়র মেসেঞ্জারিক ভেইন, দুইটা মিলাই যে নেকের পিছনে তৈরি হলো পোর্টাল ভেইন। এই যে পোর্টাল ভেইনটা আস্তে আস্তে উপর দিকে উঠছে, দিস ওয়ান ইজ পোর্টাল ভেইন, ঠিক আছে। তাইলে হেডের পিছনে কি থাকে, নেকের পিছনে কি থাকে, বডির পিছনে কি থাকে, হেডের পিছনে কি থাকে, এত ওইভাবে পড়া দরকার নেই। আপনি যদি জাস্ট আপনি নিজের অ্যাবডোমেনটাকে চিন্তা করেন, একটা প্যানক্রিয়াস কোথায় থাকে, আমরা সবাই জানি এই যে সি, ডিউডেনামের সি আছে একটা, তাই না? এই এটা বডির বাম পাশ, এই বাম পাশ থেকে আমার আস্তে করে স্টমাকটা নামতেছে, না ভাই, যেখানে একটা ডিউডেনাম এখানে থাকতেছে, যেহেতু আমার পোর্টাল ভেইন, তার মানে এখানে পাইলোরাস মানে লেজারমেন্টাম এই জায়গাতে আছে। তার মানে এদিক দিয়ে আমার ডিউডেনাম শুরু হয়েছে, ডিউডেনামের সি, তারপর এদিক দিয়ে আমার আস্তে আস্তে জেজুনাম হয়ে এদিক দিয়ে জেজুনাম চলে গেছে। তার মানে হেডটাকে প্রসেস করতেছে ডিউডেনামের সি পোর্শন, মানে সি মানে কি, সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম থাকতেছে বাম পাশে, নিচ দিকে থাকতেছে হচ্ছে কি আমার ইনফিরিয়র পার্ট অফ দ্য ডিউডেনাম, ঠিক আছে। পিছনে থাকতেছে কি পোর্টাল ভেইন, ইনফিরিয়র ভেনা কাভা, বডির পিছনে থাকতেছে হচ্ছে কি আপনার এই সুপিরিয়র মেসেঞ্জারিক ভেইন, তারপর হচ্ছে গিয়া স্প্লিনিক ভেইন, তারপর হচ্ছে গিয়া অ্যাবডোমিনাল অ্যাওর্টা। টেল যদি বলি, টেলটা কোথায় থাকে, টেলটা থাকে হচ্ছে কি আমার লেফট পাশে, বাম পাশে। তাহলে বাম পাশে টেলের জাস্ট পিছনে কি থাকবে, লেফট কিডনি। টেলের মাথায় কি থাকবে, স্প্লিন। যদি আমি হেডের কথা চিন্তা করি, হেডের ঠিক পোস্টেরিয়র সুপিরিয়রলি বা ল্যাটারালি কি থাকবে, রাইট কিডনি, ঠিক আছে। আমি যদি বলি যে হেডের ঠিক পিছনে রাইট রেনাল ভেইন আছে, ট্রু না ফলস? ট্রু। এই যে ছবিটা, খুব সুন্দর করে ছবিটা জাস্ট দেখবেন, 2-3 বার দেখবেন, এই শুধু এই ছবিটা পড়লে রিলেশন সব শেষ। রিলেশন থেকে কোশ্চেন পড়লে রিলেশন পেরে যাবেন জাস্ট সোজা, খুবই ইজি। দেখেন প্যানক্রিয়াটিক হেডের পিছনে কি থাকে, আরেকটা জিনিস আমরা জানি, আগে পড়ছিলাম, এই যে এই প্যানক্রিয়াসের যে হেডটা আছে, হেডের যে অংশটুকু, এই জায়গাটাতে থাকে আনসিনেট প্রসেস। এই আনসিনেট প্রসেস দিয়ে SMA SMP এই তিনটা নামে, মানে সুপিরিয়র মেসেঞ্জারিক আর্টারি, সুপিরিয়র মেসেঞ্জারিক ভেইন। এই যে আর্টারি, সুপিরিয়র মেসেঞ্জারিক আর্টারি, এই যে ভেইন, এই দুটা হেডের উপর দিয়ে এই যে এরকম করে নামে, পিছন থেকে তৈরি হয়ে আসে সামনের দিকে আসে, হেডের উপর দিয়ে নামে, ঠিক আছে। এই যে দেখেন প্যানক্রিয়াটিক হেড, হেডের পিছনে কি থাকে, আইবিসি, সিবিডি, রাইট এন্ড লেফট রেনাল ভেইন, আর হচ্ছে গিয়ে কি এই সুপিরিয়র মেসেঞ্জারিক ভেইনের আর্টারি, সব ওই ছবির ভিতরে আছে। দেখেন প্যানক্রিয়াটিক নেকের পিছনে কি থাকে, পোর্টাল ভেইন, সোজা কথা। প্যানক্রিয়াটিক বডির পিছনে কি থাকে, ওই লেফট রেনাল ভেইন, কাস অফ দ্য ডায়াফ্রাম, এগুলো এত কিছু লাগবে না। প্যানক্রিয়াসের টেল, লেফট কিডনি, ঠিক আছে। এখন প্যানক্রিয়াসের সামনে কি থাকে, সামনে কি থাকতেছে, ওই যে একটু আগে বললাম যে আনসিনেট প্রসেসের সামনে থাকতেছে সুপিরিয়র মেসেঞ্জারিক আর্টারি, সুপিরিয়র মেসেঞ্জারিক ভেইন। সামনে কি থাকতেছে, পাইলোরাস, ডিউডেনাম, গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, এই জিনিসগুলো সামনে, ঠিক আছে। বডির সামনে কি, স্টমাক। আমরা জানি কি স্টমাক বেড, স্টমাক বেডের কন্টেন্ট কি, প্যানক্রিয়াস। স্টমাক বেড মানে কি, স্টমাকের নিচে কি থাকে, তার মানে স্টমাক, প্যানক্রিয়াসের সামনে কি থাকে, স্টমাক সোজা। এইভাবে একটু মিলায়া যে রিলেশনটা পড়বেন, ওই রিলেশনটা ছবি ডান পাশে ছবি রাখবেন, দেখবেন যে খুব ইজিলি মনে থাকতেছে। এবং মাথার ভিতরে একটা স্কিমাটিক একটা প্রেজেন্টেশন মানে করবেন। ওই ছবিটা দেখে যখন পড়া শেষ হয়ে যাবে, রিভিশনটা দিবেন কেমন জানেন, রিভিশনটা দিবেন উপর দিকে তাকান, উপর দিকে তাকায় চিন্তা করবেন যে আচ্ছা দিস ওয়ান ইজ প্যানক্রিয়াস, বাম পাশ থেকে ডান দিকে গেছে, পিছনে অ্যাবডোমিনাল আয়োটা, তারপর আর্টারি, এদিকে এটা, এইভাবে আপনার একটা ক্লিয়ার একটা কনসেপশন আনার চেষ্টা করুন। যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার কনসেপশন না আসবে ততক্ষণ পর্যন্ত পড়বেন না, ছবি দেখবেন, দেখবেন সব কোশ্চেনের অ্যান্সার হয়ে গেছে। এখন দেখেন সুপিরিয়র টুপিরিয়র কি থাকে এগুলো দরকার নেই, প্যানক্রিয়াসের উপরে কি থাকে, জাস্ট প্যানক্রিয়াসের সুপিরিয়র বর্ডার, সিলিয়াক ট্রাঙ্ক। এই যে দেখেন সিলিয়াক ট্রাঙ্কের আস্তে করে সিলিয়াক ট্রাঙ্ক উপর থেকে চলে আসছে, এই যে দিস ওয়ান ইজ সিলিয়াক ট্রাঙ্ক, জাস্ট প্যানক্রিয়াসের সুপিরিয়র বর্ডারে থাকে। ছবি দেখলেই জিনিসগুলা হয়ে যাবে, পড়ানোর আসলে ওরকম কিছু নাই এখানে। এখন অ্যাম্পুল অফ ভ্যাটার, অ্যাম্পুল অফ ভ্যাটার থেকে কি আমরা এটা কোথায় ওপেন করি, অ্যাম্পুল অফ ভ্যাটারটা কোথায় ওপেন করি, পোস্টেরিয়র মিডিয়াল ওয়াল। আইলিয়ামের সময় যখন পড়ছিলাম যে সিকামের মধ্যে এটা যখন ঢুকে, এটা কোন ওয়ালে ঢুকে, পোস্টেরিয়র মিডিয়াল ওয়াল। এটাও সেম, অ্যাম্পুল অফ দ্য ভ্যাটার, পোস্টেরিয়র মিডিয়াল ওয়াল, যেখানে মেইন প্যানক্রিয়াটিক ট্র্যাক্ট এবং বাইলাক ঢুকবে, ঠিক আছে। একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক, যে ল্যান্ডমার্ক দিয়ে আপনি মিড গার্ড, ফোর গার্ড এই দুটোকে আলাদা করবেন, ঠিক আছে। একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক। আচ্ছা এখন একটা কোশ্চেনটা, আমি সামনে কোশ্চেনের দিকে যাই। দেখেন 53-year-old man undergoing distal pancreatectomy for trauma. Which of the following vessel is responsible for the arterial supply of the tail of the pancreas? The pancreas এর টেল কে সাপ্লাই দিবে কোনটা, স্প্লিনিক আর্টারি, প্যানক্রিয়াটিডিনাল, গ্যাস্ট্রিক, হেপাটিক। একটা ছবি দেখলে কিন্তু হয়ে গেছে আপনার आंसर, বুঝেন নাই? টেলে কি থাকে, প্যানক্রিয়াস থাকে, এই স্প্লিন থাকে, তাহলে কি টেলের ব্লাড সাপ্লাই কি, স্প্লিনিক আর্টারি, ঠিক আছে। আমি যদি বলি হেডের ব্লাড সাপ্লাই কি, প্যানক্রিয়াটিডিনাল আর্টারি বা গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, ঠিক আছে। এইভাবে কোশ্চেনগুলা করতে হবে, আর কিছু না। ব্লাড সাপ্লাই আগে আপনারা পারেন। এই যে দেখেন a 56-year-old man undergoing a pancreatectomy
ঠিক আছে, ডিউরিং resection of the gland following structure will the surgeon not encounter posterior to the pancreas, মানে প্যানক্রিয়াসের পিছনে কি কি থাকে না, জাস্ট এটা মানে প্যানক্রিয়াসের পোস্টেরিয়র রিলেশনটা চাইছে। ছবি দেখবেন, ছবি দেখা যদি প্রয়োজন পড়ে, আমার ছবি যদি পছন্দ না হয় ডিরেক্টলি গুগলে ঢুকবেন, ঢুকে ওইটাই সার্চ দিবেন যে পোস্টেরিয়র টু দ্য প্যানক্রিয়াস, গুগলে সার্চ দিবেন, অনেকগুলো লেখা আসবে, উপরে দেখবেন আছে ইমেজ, ইমেজে সার্চ দিবেন, দেখবেন হাজার হাজার ইমেজ আসছে, যে ইমেজটা আপনার পছন্দ ওই ইমেজটাকে আপনি দেখতে থাকবেন। সোজা এইভাবে আপনারা প্রত্যেকটা জিনিস দেখবেন। এখন দেখেন প্যানক্রিয়াসের ডেভেলপমেন্ট। প্যানক্রিয়াসের ডেভেলপমেন্টটা করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে করেন, প্যানক্রিয়াসের ডেভেলপমেন্টটা আপনারা লেখেন পাশে, এখানে ওইভাবে লেখা নাই, পাশে আমি যেটা বলবো ওটা লিখবেন খালি জাস্ট। দুইটা বার্ড থেকে তৈরি হয় প্যানক্রিয়াস। লিভার যেরকম তৈরি হয় হেপাটিক বার্ড থেকে, প্যানক্রিয়াস তৈরি হয় প্যানক্রিয়াটিক বার্ড থেকে। প্যানক্রিয়াটিক বার্ড দুই ধরনের আছে, ঠিক আছে, একটা হচ্ছে আপনার ডরসাল বার্ড, একটা ভেন্ট্রাল বার্ড। ডরসাল বার্ড, ভেন্ট্রাল বার্ড, ঠিক আছে। একটা হেডিং দেন ডান পাশে কোনো একটা খালি জায়গাতে, প্যানক্রিয়াটিক ডেভেলপমেন্ট, ঠিক আছে। হেডিং দেওয়ার পর ওইখানে লেখেন, ব্র্যাকেটে দিয়ে লেখেন সবার আগে লেখেন ভেন্ট্রাল বার্ড, মানে সামনের দিকে যে বার্ডটা থাকে, ভেন্ট্রাল বার্ড ইজ ইকুয়াল টু লোয়ার হেড আনসিনেট প্রসেস, মানে এই দুইটা জিনিস ভেন্ট্রাল বার্ড থেকে তৈরি হবে। ভেন্ট্রাল বার্ড ইজ ইকুয়াল টু লোয়ার হেড আনসিনেট প্রসেস, ভেন্ট্রাল বার্ড ইজ ইকুয়াল টু লোয়ার হেড আনসিনেট প্রসেস। আর লেখেন ডরসাল বার্ড, বাকি সবটুকুই ডরসাল বার্ড থেকে আসবে। তার মানে কি, নেক, বডি, টেইল, আপার হেড, নেক, বডি, টেইল, আপার হেড। একটা মোস্ট প্রপোর্শন অফ দ্য প্যানক্রিয়াস ডেভেলপ ফ্রম দ্য ডরসাল বার্ড। আর ভেন্ট্রাল বার্ড থেকে জাস্ট দুইটা জিনিস, একটা আনসিনেট প্রসেস আর একটা হচ্ছে লোয়ার হেড। আনসিনেট প্রসেসটা তো লোয়ার হেড থেকেই আসে, লোয়ার হেডের সাথেই তো থাকে, তাই না? এই জন্য এইভাবে এই দুইটা জিনিস থেকে হচ্ছে প্যানক্রিয়াস ডেভেলপ করে। এখন আর দুইটা কথা লিখবেন, at 7th week of gestation এই বার্ড দুইটা ফিউজ হয়। এই বার্ড দুইটা ফিউজ হয় কখন? 7ম সপ্তাহে। at 7th week of gestation বার্ড দুইটা ফিউজ হয়। জাস্ট এই কথাটা লিখে রাখেন, at 7th week of gestation বার্ড দুইটা ফিউজ হয়, ঠিক আছে। আচ্ছা, ওইখান থেকে আসবে প্যানক্রিয়াসের ডেভেলপমেন্ট। আর প্যানক্রিয়াসের পাশে যে ডেভেলপমেন্টটা হেডিং দিচ্ছেন না, প্যানক্রিয়াটিক ডেভেলপমেন্ট, তারপরে লিখলেন ভেন্ট্রাল বার্ড, তারপরে লিখলেন ডরসাল বার্ড। ওই প্যানক্রিয়াটিক ডেভেলপমেন্টের পাশে লিখে রাখেন ফ্রম ডরসাল মেজোগ্যাস্ট্রিয়াম। ডরসাল মেজোগ্যাস্ট্রিয়াম মানে শুরুর দিকে এমব্রিয়নিক লাইফে প্রথমে ভেন্ট্রাল এবং ডরসাল দুইটা মেজোগ্যাস্ট্রিয়াম তৈরি হয়। ভেন্ট্রাল মেজোগ্যাস্ট্রিয়াম থেকে বাকি সব কিছু আসে, লিভার, স্প্লিন, ডাক, গলব্লাডার, এগুলো সব ভেন্ট্রাল মেজোগ্যাস্ট্রিয়াম। শুধু ডরসাল মেজোগ্যাস্ট্রিয়াম থেকে আসে হচ্ছে কি এই যে স্প্লিন, ঠিক আছে। ডরসাল কিডনি এগুলো সব আসবে ওই পাশ থেকে, পিছনের পার্ট থেকে, ঠিক আছে। এখন ওই ডরসাল মেজোগ্যাস্ট্রিয়াম থেকে আসে, ভেন্ট্রাল এবং ডরসাল বার্ড হয়ে আসে। আমি যদি কোশ্চেন এইভাবে করি, ডিউরিং প্যানক্রিয়াটিক ডেভেলপমেন্ট দ্য মোস্ট প্রপোর্শন অফ দ্য প্যানক্রিয়াস ইজ ডেভেলপড ফ্রম হুইচ স্ট্রাকচার? অপশনে দিলাম ভেন্ট্রাল বার্ড, ডরসাল বার্ড, এই তারপরে দিলাম ধরেন আরো 2-3টা বার্ড, প্যানক্রিয়াটিক, মাইনর প্যানক্রিয়াটিক বার্ড, মেজর প্যানক্রিয়াটিক বার্ড, এরকম দিয়ে দিলাম। অ্যান্সার কি দিবেন? ডরসাল বার্ড। কারণ ডরসাল বার্ড থেকে নেক, বডি, টেইল সবটাই আসছে, শুধুমাত্র ভেন্ট্রাল বার্ড থেকে ছোট্ট একটা পোরশন আসছে। এই কোশ্চেন পারা যাবে, প্যানক্রিয়াসের ডেভেলপমেন্টটা হয়ে গেছে, ঠিক আছে। এখন আরেকটা জিনিস আপনাদেরকে পড়াবো, প্যানক্রিয়াসের এটাই শেষ। তাহলে প্যানক্রিয়াসের যদি আমি হিস্টোলজি করি, বা আমি যদি প্যানক্রিয়াসের একটা অংশকে যদি আমি এরকম করে স্লাইস করে কাটে ওটা মাইক্রোস্কোপের নিচে দিই, তাহলে কি দেখতে পারবো? অথবা যদি আমি প্যানক্রিয়াসের এমআরআই করি, এমআরআই করলে আমি কি কি দেখতে পাই? এমআরআই করলে ওই যে আমি দেখতে পাবো যে একটা সুন্দর একটা মেরুদণ্ডের মতো একটা লাইন গেছে। হ্যাঁ, আমি একটা জিনিস আঁকি, এই কোশ্চেনটা এফসিপিএস এ প্রত্যেকবার আসে, প্রত্যেকবার, আর এমআরসিএস ও আসে, যে প্যানক্রিয়াটিক ডাক্টের প্যাটার্নটা কেমন, অন হিস্টোলজি অথবা অন এমআরআই। এটা হচ্ছে হেরিং বোন প্যাটার্ন। আমি লিখি, দেখেন, হেরিং, HERRING, হেরিং বোন প্যাটার্ন, মানে একটা মাছ, হেরিং, একটা হেরিং মাছের বোনসের মতো হয়, PATTRN প্যাটার্ন। মানে দেখেন এরকম একটা দাগ দিব, এই যে 1-2 পাতার মতো একটা মাছের মেরুদণ্ড, আর দুই পাশে দুইটা বোনস। এইভাবে হচ্ছে কি আমার প্যানক্রিয়াসের ডাক্টের অ্যারেঞ্জমেন্ট, হেরিং বোন প্যাটার্ন, এটাই আসে পরীক্ষাতে, ঠিক আছে। ফলোইং অন হিস্টোলজি, ফলোইং হুইচ গ্ল্যান্ড পজেস হেরিং বোন প্যাটার্ন অফ সিক্রেটরি অর্গানস? প্যানক্রিয়াস,
স্প্লিন, লিভার, স্টমাক, স্মল ইন্টেস্টাইন। অ্যান্সার কি হবে? প্যানক্রিয়াস। হেরিং বোন প্যাটার্ন, এটা মনে রাখবেন, হেরিং বোন প্যাটার্ন মানে হচ্ছে কি এই যে ছোট ছোট প্রত্যেকটা প্যানক্রিয়াটিক গ্লোব থেকে একটা একটা করে আইসা মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট তৈরি হচ্ছে। এটা কি মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, তাই না? বা একদম মাঝখানে যেটা মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, এটা দিয়ে হলো মেরুদণ্ড, ব্যাকবোন। আর ছোট ছোট প্যানক্রিয়াটিক ডাক্ট একটার পর একটা মাছের কাঁটার মতো আইসা লাগতেছে, ঠিক আছে? আর দুটো জিনিস লিখবেন, এই মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট যেটা আছে এমপিডি মানে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, এটার নাম কি? এটার নাম হচ্ছে কি আপনার উইরসাং ডাক্ট, WIRSUNG, উইরসাং ডাক্ট। আর কিছু এক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট থাকে না, এক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট, এটার নাম হচ্ছে কি সান্তোরিনি ডাক্ট। এই জিনিসটা মনে রাখেন, এক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্টের নাম হচ্ছে সান্তোরিনি ডাক্ট বা দা ডাক্ট অফ সান্তোরিনি, আর মেইন প্যানক্রিয়াটিক ডাক্টের নাম হচ্ছে কি উইলসন ডাক্ট। আচ্ছা, এখন আমরা চলে আসি পরবর্তী প্রশ্নটুকুতে। স্প্লিন, স্প্লিনে আসেন সবাই, আপনাদের শীটে স্প্লিনে আসেন। স্প্লিনে আসার সময় স্প্লিনটাকে আমরা সবাই জানি কি, স্প্লিন হচ্ছে হিমোলিম্ফ অর্গান। হিমোলিম্ফ মানে হচ্ছে বডির একটা সময় ও হিম তৈরি করে, একটা সময় লিম্ফ তৈরি করে। হিম মানে হচ্ছে ব্লাড, লিম্ফ মানে হচ্ছে কি লিম্ফ, ঠিক আছে? ওই স্প্লিনের নিচে লেখেন বিফোর বার্থ আরবিসি তৈরি করে, আফটার বার্থ লিম্ফোসাইট তৈরি করে। মানে স্প্লিনের কাজ তো আমরা পড়বই, সবার আগে এই দুইটা কাজ লেখেন। স্প্লিনকে আমরা কেন হিমোলিম্ফ অর্গান বলি? হিমোলিম্ফ মানে হিমোপোয়েসিস ফাংশন আছে, লিম্ফোপোয়েসিস ফাংশন আছে। মানে বিফোর বার্থ ব্লাড তৈরি করে, আফটার বার্থ লিম্ফ তৈরি করে। বিফোর বার্থ কি কয় ব্লাড তৈরি করে, আফটার বার্থ লিম্ফ তৈরি করে। আর এখন একটা জিনিস লিখবো, এই জিনিসটা আপনারা খাতায় উঠান। এই যে জিনিসটা লিখতেছি, জিনিসটা আপনারা খাতায় উঠান। এই স্প্লিনের একটা ওই যে জিনিসটা আপনারা সবাই জানেন, আগে হয়তো অনেকে পড়ছেন, হেরিস ডিকটাম বলে আর কি ওটাকে। স্প্লিনের সবকিছুকে একটা ডাইমেনশনে ভাগ করে, জিনিসটার নাম কি হেরিস ডিকটাম। হেরিস ডিকটাম, হ্যাঁ আমি লিখি। হেরিস ডিকটামটা কিভাবে লেখা? এই যে HERRS, হেডস ডিকটাম, DICTEM। এই জিনিসটার নাম আর কি হেরিস ডিকটাম। জিনিসটা কি দেখেন, বিজোড় সংখ্যা লিখবেন, 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 1, 3, 5, 7, 9 থেকে 11। এটা আমি 1 থেকে 11 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো লিখলাম। 1 ইঞ্চি যেটা, এটার পাশে লেখেন থিক, মানে একটা স্প্লিন এর থিকনেস। 3 যেটা, এটার পাশে লেখেন ওয়াইড। 5 যেটা, এটার পাশে লেখেন লং। 7 যেটা, এটার পাশে লেখেন 7 আউন্স, OUNCH, আউন্স। 7 আউন্স হচ্ছে ওয়েট। আর 9 থেকে 11 যেটা, এটা লেখেন রিবস। মানে 9, 10, 11 এই রিবস গুলার এগেইনস্ট, এই রিবস গুলা হচ্ছে পিছনে থাকবে আর কি, পিছনের দিকে 9, 10, 11 রিবস এর ইমপ্রেশন থাকবে স্প্লিনে। তাহলে হেরিস ডিকটাম জিনিসটা কি? 1, 3, 5, 7, 9 to 11। 1 থিকনেস মানে এতটুকু মোটা, 3 ওয়াইড, 5 লং, 7 ওয়েট 7 আউন্স, আর 9 থেকে 11 রিবস। এখন ওই যে লং লিখছি আমরা, লং, ঠিক আছে? ওই লং এর পাশে লেখেন, এই লংটার পাশে লেখেন ব্র্যাকেট দিয়ে, when more than 10 inch is equal to splenomegaly, sorry, is equal to palpable spleen, বুঝছো তো? মানে splenomegaly with palpable spleen, মানে একটা স্প্লিন 10 ইঞ্চির বেশি না হলে, মানে 10 ইঞ্চি বলেন আর সেন্টিমিটার বলে, ইঞ্চি মনে হয়। আচ্ছা যাই হোক 10, আচ্ছা এই জিনিসটা অনলাইনে কেউ আছেন? হ্যাঁ ভাইয়া আসি। এই যে উপরে যে দুটো দাগ দিয়ে, এটা কি ইঞ্চি বলে না নাকি? জি ভাইয়া ইঞ্চি। ইঞ্চি, আচ্ছা। 1 ইঞ্চ 5 ইঞ্চি হচ্ছে লম্বা, তাই না? যদি 10 ইঞ্চি হয়ে যায় তখন আমরা স্প্লিনকে পালপেবল পাবো। যখন 10 ইঞ্চি না হবে যে পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আমরা স্প্লিনকে পালপেবল পাবো না। কিন্তু স্প্লিনোমেগালি বলবো, কিন্তু পালপেবল স্প্লিন না। স্প্লিনোমেগালি আর পালপেবল স্প্লিন এক হলো না, ঠিক না? আচ্ছা, এটা হচ্ছে হেরিস ডিকটাম। এভাবে করে এই হেরিস ডিকটাম থেকে কোশ্চেন আসছে অনেকবার, হ্যাঁ। আর একটা জিনিস লিখবেন, আমাদেরকে স্প্লিন থেকে দুটো জিনিস লাগে ইউজুয়ালি, যদিও আমাদের মনে হয় যে এটা ফিজিওলজিক্যাল কোশ্চেন, হ্যাঁ।
স্প্লিনোমেগালির কজ কি আর স্প্লিনিক অ্যাট্রফি হাইপোস্প্লিন এই জিনিসটার কজ কি স্প্লিন ছোট হয়ে যাওয়ার কজ কি স্প্লিনোমেগালির কজ আমরা সবাই জানি ম্যালেরিয়া কালাজ্বর লিউকেমিয়া লিম্ফোমা সিকল সেল অ্যানিমিয়া মায়োফাইব্রোলাস ঠিক আছে এগুলা আসলে আমরা আমাদের মুখস্থ করার কিছু হয় সবাই পারবো শুধুমাত্র আমরা একটা জিনিস লেখা রাখেন স্প্লিনের সাইজ ছোট হবে কোন কোন জায়গাতে স্প্লিন অ্যাট্রফি লেখেন হেডিং দেন স্প্লিন অ্যাট্রফি হেডিং দেন সবাই লেখেন স্প্লিন অ্যাট্রফি লেখার পর লেখেন 1 নাম্বার স্টারভেশন সিভিয়ার হেমোরেজ ওল্ড এজ সিভিয়ার এক্সারসাইজ সিকল সেল অ্যানিমিয়া আবার বলতেছি স্টারভেশন সিভিয়ার হেমোরেজ সিভিয়ার এক্সারসাইজ ওল্ড এজ সিকল সেল অ্যানিমিয়া স্টারভেশন সিভিয়ার হেমোরেজ সিভিয়ার এক্সারসাইজ ওল্ড এজ সিকল সেল অ্যানিমিয়া এই কন্ডিশনগুলোতে স্প্লিন ছোট হয়ে যায় বাকি এই জিনিসগুলো একবার আসছে পরীক্ষাতে ঠিক আছে আর কিছু লাগবে না আর স্প্লিন পড়ানোর আগে আরেকটা জিনিস দেখেন স্প্লিনটা যেখানে থাকে আমরা ইউজুয়ালি যে ছবিটা দেখছি স্প্লিনটা যেখানে থাকে দুটো লিগামেন্ট দিয়ে লাগানো স্প্লিনিক এবং লিনো রেনাল এই যে দেখেন এই ছবিটার দিকে তাকান এই যে ছবিটা আছে এই ছবিটা এই যে ধরেন স্প্লিন এই যে এটা কি আমার স্প্লিন এই দিকে প্যানক্রিয়াসের তেল এসে এখানে লাগলো একটা ব্যাগের মতো একটা জিনিস দিয়ে কভার করা আছে ঠিক আছে এটা হচ্ছে গ্যাস্ট্রোজেজুনাল এই গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশন মানে স্টমাকের এখান থেকে শুরু হয়েছে স্প্লিন এবং স্টমাকটা কই থাকে স্প্লিনের সামনে না একটু সামনের দিকে তো থাকে স্টমাক আর পিছনে কি থাকে কিডনি তার মানে যদি আমি বলি একটা স্প্লিনকে এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে লাগায় রাখবে একটা লিগামেন্টের নাম কি গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট যেহেতু গ্যাস্ট্রোটা সামনে থাকে এই গ্যাস্ট্রো মানে স্টমাক স্প্লিন মানে স্প্লিন যেহেতু এই যে এটা হচ্ছে গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট এই লিগামেন্টটাকে যদি আমরা কাটা ফেলি তাহলে স্প্লিনটা সামনের অ্যাবডোমিনাল ওয়ালের থেকে যে সাসপেন্ডেড গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্টে ঝুলে আছে স্টমাক সহ শ্বাসকরা ছুটে যাবে আর যদি পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে স্প্লিনটাকে আলাদা করতে যাই তাহলে আমরা কি কাটবো লিনোরেনাল লিগামেন্ট পিছনেরটা হচ্ছে লিনোরেনাল লিগামেন্ট বা এটা অনেক সময় স্প্লিনোরেনাল লিগামেন্টও বলে এই যে এটা ঠিক আছে আচ্ছা এই দুইটা আলাদা করে আমরা কি করি স্প্লিনটাকে কাটা বের করি মানে বের করে ফেলি বডি থেকে ঠিক আছে এটা অনেক সময় অনেকবার পরীক্ষাতে আসছে যে একটা স্প্লিনকে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল থেকে আলাদা করার জন্য আমরা কোন লিগামেন্ট কাটি স্প্লিনকে এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে আলাদা করার জন্য আমরা কোন লিগামেন্টটা কাটি এটা সামনেরটা থেকে গ্যাস্ট্রোস্প্লিনিক আর পিছনেরটা থেকে স্প্লিনোরেনাল ঠিক আছে আচ্ছা এখন আপনাদের শীটে আসেন এখন আপনাদের শীটে আসেন শীটে আসার পরে এখন দেখেন কন্টেন্ট স্প্লিনের রিলেশন এগুলো তো আসবে না সাইলাম এগুলো তো জানেন সাইলামের কি কি জিনিস থাকবে আর্টারি ঢুকবে ভেইন বেরোবে নার্ভ ঢুকবে লিম্ফেটিক ঢুকবে টেল অফ দ্য প্যানক্রিয়াস থাকবে পারবেন কন্টেন্ট দেখেন হোয়াইট পাল্প রেড পাল্প এটাও আমরা সবাই জানি কন্টেন্ট কি হোয়াইট পাল্প রেড পাল্প তো কন্টেন্টের পাশে হোয়াইট পাল্পের পাশে লেখেন 25% মানে 25% হোয়াইট পাল্প থাকে এবং 75% রেড পাল্প থাকে একটা স্প্লিনের যদি আমি বলি একটা স্প্লিনের ভিতরে কি থাকে মানে 75% রেড পাল্প 25% হোয়াইট পাল্প এটা কিন্তু মাছ মানে খুব অহরহ জিনিসটা ওলটপালট হয়ে যায় রেড পাল্প বেশি নাকি হোয়াইট পাল্প বেশি হোয়াইট পাল্প কম রেড পাল্প বেশি রেড পাল্প 75% হোয়াইট পাল্প 25% হোয়াইট পাল্পের কাজ কি ইমিউন ফাংশন মানে লিম্ফোসাইট তৈরি করা জাস্ট এটা দাগায় রাখেন ইমিউন ফাংশন লিম্ফোসাইট তৈরি করা আর রেড পাল্পের কাজ কি ফিল্টারিং করা ফিল্টারিং দা আরবিসি ফিল্টারিং আর মানে অনেক সময় আমরা বলি সেনেসেন্ট ব্লাড সেল হোয়াট ডু ইউ মিন বাই সেনেসেন্ট মানে হচ্ছে কি নষ্ট হয়ে যাওয়া 120 দিন যদি পার হয়ে যায় আরবিসি তাহলে ওই আরবিসিটা স্প্লিনে এসে ধ্বংস হয়ে যায় সেনেসেন্ট আরবিসি মানে ওকে ফ্যাগোসাইটোসিস নষ্ট করে দেয় ঠিক আছে তার মানে কি বললাম হোয়াইট পাল্প রেড পাল্প হোয়াইট পাল্পের কাজ হচ্ছে ইমিউন ফাংশন রেড পাল্পের কাজ হচ্ছে ফিল্ট্রেশন অফ আরবিসি বা ডিস্ট্রাকশন অফ দ্য আরবিসি বলা যায় ঠিক আছে আচ্ছা আর এই ফাংশনগুলো সুন্দর করে লেখা আছে ফাংশনগুলো আপনারা পড়ে নিন খুব ইজি এর মধ্যে একটা ফাংশন আসছিল পরীক্ষাতে যে স্টোরেজ অফ 40% প্লেটলেট রিজার্ভিয়র স্প্লিনকে বলা হয় প্লেটলেট রিজার্ভিয়র একটা কোশ্চেনটা এরকম ছিল ডাইরেক্ট কোশ্চেন যে ফলোইং হুইচ ইজ ফলস অ্যাকর্ডিং টু ফাংশনস অফ দ্য স্প্লিন অপশনে ছিল যে মোস্ট এই অ্যানসার ছিল ট্রু অ্যানসার ছিল যে এটা স্টোরেজ অফ 40% প্লেটলেট ঠিক আছে আপনারা এই স্টোরেজটাকে একটা গোল দাগ দেন তো এই স্টোরেজের জায়গাটা গোল দাগ দেন এবং এটা কিন্তু স্টোরেজ নট কি বলো এটাকে নট দা স্টোরেজ মানে কি রিজার্ভ ও রিজার্ভ থাকবে 40% প্লেটলেট ওর মধ্যে থাকবে নট ডিস্ট্রাকশন
নট সেনেসেন্স বা ডিস্ট্রাকশন, নট ডিস্ট্রাকশন। যদি কোশ্চেন বলে, আমি যদি বলি যে ফলোইং হুইচ ইজ দ্য ফাংশন অফ দ্য স্প্লিন, একটা জায়গায় লিখলাম যে স্টোরেজ অফ 40% প্লেটলেট, ডিস্ট্রাকশন অফ 40% প্লেটলেট, অ্যান্সার কি দিবেন? স্টোরেজ অফ 40% প্লেটলেট, ঠিক আছে, নট ডিস্ট্রাকশন, স্টোরেজ। আচ্ছা, ডিসঅর্ডারস অফ দ্য স্প্লিন, ম্যাসিভ স্প্লিনোমেগালির কজ কি আপনারা পড়ে নিয়েন, এটা খুব ভালোভাবে জানেন, শুধু ওই ম্যাসিভ স্প্লিনোমেগালিটা পড়লেই হবে, আর কিছু লাগবে না। কোশ্চেনে আসে দেখেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য স্প্লিন ইজ ফলস, কোনটা ফলস? স্প্লিন একটা হিমোলিম্ফ অর্গান, আমরা সবাই জানি মাসেল ভেসেল এই সবগুলা কোত্থেকে তৈরি হয়, এগুলো কি একটোডার্মাল অরিজিন না এন্ডোডার্মাল অরিজিন না মেসোডার্মাল অরিজিন? এগুলো সব হচ্ছে মেসোডার্মাল অরিজিন, মাসেল ভেসেল সব হচ্ছে মেসোডার্মাল অরিজিন, ঠিক আছে। এই জন্য স্প্লিনটা কোত্থেকে ডেভেলপ করে, কোনটা ট্রু হয়ে দেখেন, কোনটা ফলস? দ্য স্প্লিন ইজ রিয়াক্ট ফ্রম এন্ডোডার্মাল টিস্যু, এটা ফলস, বাকি সব ট্রু। দেখেন আপনি যদি এক্সক্লুশন মেথডে পান তারপরেও পারবেন। হাইলাম কন্টেন্ট স্প্লিনিক ভেসেল ট্রু, হোয়াইট বাল্ব হ্যাজ ইমিউন ফাংশন ট্রু, কোলন লাইস ইনফিরিয়রলি ট্রু, স্প্লিনের নিচে তো কোলন থাকবে, ওয়েট 150 গ্রাম বা 7 আউন্স, এটাও ট্রু। এভাবে আপনি आंसर দিতে পারবেন। এখানে একটা কোশ্চেন লিখছে যে হোয়ার আর দা অ্যাক্সেসরি স্প্লিন নট ফাউন্ড, আপনারা এই কোশ্চেনটা অ্যান্সার করার আগে এই যে এখানে আসেন, এখানে আসে অ্যাক্সেসরি স্প্লিন, এই যে জায়গাটা আছে এই লোকেশন একটু কষ্ট হবে, কিন্তু প্রত্যেকটা লোকেশন আপনাকে মুখস্থ করা লাগবে, একটু কষ্ট করে প্রত্যেকটা লোকেশন আপনাকে মুখস্থ করতে হবে যে অ্যাক্সেসরি স্প্লিন কই থাকে। আগে একটা কথা বলে রাখি, অ্যাক্সেসরি এন্ড একটোপিক দুইটা কিন্তু দুই জিনিস। একটোপিক মানে হচ্ছে গিয়ে একটা জিনিসের যেখানে থাকার কথা ছিল ওইখানে না থেকে অন্য একটা জায়গাতে আছে, এটা হচ্ছে একটোপিক। ওইখানে না থেকে অন্য জায়গা আছে, মানে অ্যানাটমিক্যালি যেখানে থাকার কথা ওইখানে নাই, অন্য একটা জায়গাতে আছে, এটা হচ্ছে একটোপিক। আর অ্যাক্সেসরি কি, অ্যানাটমিক্যাল জায়গাতে তো সে আছেই, এক্সট্রা একটা জিনিস অন্য একটা জায়গাতেও আছে, দিস ওয়ান ইজ অ্যাক্সেসরি। এখন আমরা সবাই জানি, পড়ছিলাম যে মিকোস ডায়াপার্টিকুলামে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক টিস্যু থাকে, অ্যাক্সেসরি গ্যাস্ট্রিক টিস্যু থাকে, ওটা কেন অ্যাক্সেসরি বললাম? দিস ইজ নট একটোপিক টিস্যু। অ্যাক্সেসরি বলছি স্টমাকের জায়গায় স্টমাক আছে এবং কিছু স্টমাকের জিনিসপত্র মানে গ্ল্যান্ড ট্যান্ড এইসব জিনিস মিকোস ডায়াপার্টিকুলাম আছে, জাস্ট এইটাই। হ্যাঁ, আচ্ছা, অ্যাক্সেসরি স্প্লিনের জায়গাগুলো মুখস্থ করবেন, আর কিছুই না। বা মুখস্থ বলতে কি 3-4 বার বা 4-5 বার যদি একদম মাথা ঠান্ডা রেখে পড়েন তাহলে বুঝতে পারবেন যে কোথায় কোথায় একটা অ্যাক্সেসরি স্প্লিন থাকতে পারে। জাস্ট এইটার পাশে জাস্ট একটা জিনিস লিখবেন, সেই জিনিসটার নাম দিবেন কি জানেন? সেই জিনিসটার নাম দিবেন স্পারমাটিক কর্ড। এই যে গোনাডের পাশে লেখেন স্পারমাটিক কর্ড, মানে স্পারমাটিক কর্ডের ভিতরেও স্প্লিনের একটা মানে একটা অ্যাক্সেসরি স্প্লিন থাকতে পারে, স্পারমাটিক কর্ড, স্পারমাটিক কর্ড, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে স্প্লিনিক অ্যানাটমি, যেগুলো আমরা আগেই পড়ছি, যে এগুলো সবই আমরা আলোচনা করলাম, স্প্লিনিক অ্যানাটমি কি এন্ড দেন এগুলো পারবেন। কোশ্চেন যদি দেখেন, কোশ্চেন দেখলেই পারবেন। এখন ধরেন একটা কোশ্চেন আছে এখানে, দেখেন কোশ্চেনটা আপনারা দেখেন, এটা ফিজিওলজির কোশ্চেন, যদিও অ্যানাটমির ভিতরে ঢুকাই দিয়েছে, ফিজিওলজিতে আমরা ডিটেইলস করব। আমরা একটা প্যানক্রিয়াস যে আলোচনা করছিলাম, প্যানক্রিয়াটাইটিসটা দেখি কি দিয়ে? দুইটা হরমোন মাপে, এনজাইম মাপে, একটা হচ্ছে কি আপনার কি সিরাম অ্যামাইলেজ, সিরাম লাইপেজ। মোস্ট রিলায়েবল হচ্ছে সিরাম লাইপেজ, কারণ অনেকক্ষণ পর্যন্ত ব্লাডে থাকে, আর সিরাম অ্যামাইলেজটা খুব তাড়াতাড়ি হারায় যায়, এই জন্য আমরা পাই না, ঠিক না? তো ইউজুয়ালি এগুলো সবই তো সেরাস ফ্লুইড মানে এনজাইম রিচ, তাই না? ইউজুয়ালি শুরুর দিকে সবার আগে সেরাস অ্যামাইলেজটাই সিক্রেশন শুরু হয়, 24 ঘন্টার মধ্যে পিক থাকে, 24 ঘন্টা পরে ও হারায় যায়, তারপরে লাইপেজটা অনেকক্ষণ পর্যন্ত পিক থাকে, এই জন্য আমরা লাইপেজটা বেশিক্ষণ আমরা দেখি, মোস্ট রিলায়েবল। এখানে কোশ্চেনটা এইভাবে করছে যে আপনি একটা স্প্লিনেক্টমি করতে গেছেন, স্প্লিনেক্টমি করার পরে সাকসেসফুল স্প্লিনেক্টমি করার পরে আপনাকে ড্রেন টিউব ঢুকে দিয়ে আসছে, তো ড্রেন টিউবের ভিতরে ব্লাড আসার কথা, কিন্তু কোনো ব্লাড মার্ক কিছু আসছে না, আসছে একটা ক্লিয়ার একটা ফ্লুইড, 500 ml একটা ক্লিয়ার ফ্লুইড দিয়ে ব্লাড একদম ভরে গেছে, এই সরি এই ড্রেনটা ভরে গেছে। তাহলে ক্লিয়ার ফ্লুইডটা কি? ওরা বলছে এলিভেটেড ক্রিয়েটিন, ট্রাইগ্লিসারাইড, গ্লুকাগন, অ্যামাইলেজ, কোনটা? অ্যান্সার হবে কি অ্যামাইলেজ। মানে জিনিসটাকে এইভাবে আপনি চিন্তা করতে হবে, ক্রিয়েটিনিন কেন এখানে আসবে, কোন দুঃখে এখানে ক্রিয়েটিনিন আসতে পারে, ট্রাইগ্লিসারাইড কেন এখানে আসবে, মানে আমার স্প্লিনেক্টমি করতে গিয়ে স্প্লিনের একটা এনজাইমেটিক যে পোরশনটা আছে, এক্সোক্রাইন পোরশন, ওইটাকে আমি একটু ফোটা করে দিয়েছি, যার কারণে ওখান থেকে অ্যামাইলেজ ফোটায় পড়তে পড়তে ব্রেনের মধ্যে আসে এলিভেটেড অ্যামাইলেজ, ঠিক আছে। তারপরে দেখেন 111 নম্বর কোশ্চেন, এটা পারবেন। স্প্লিনেক্টমি করার সময় আমরা কোন জিনিসটা করি? শর্ট গ্যাস্ট্রিক ভেসেলগুলোকে কাটে ফেলি, মানে যে আমি যে কোনো জিনিসকেই, যে কোনো অর্গানকেই যদি আমি বের করে আনতে যাই বডি থেকে, তাহলে অবশ্যই তার যে ভেসেল দিয়ে তো সে সাসপেন্ডেড অবস্থায় থাকে বা ঝুলে থাকে, ভেসেলগুলোকে আমরা কাটে ফেলবো, তাহলে আমরা দেন আমি ওটাকে নিয়ে আসবো। এই দেখেন একটা কোশ্চেন, 63-year-old man is due to undergo a splenectomy, which splenic structure is lies most posteriorly, মানে কি লিনোরেনাল লিগামেন্ট বা স্প্লিনোরেনাল লিগামেন্ট, আর কিছু না, ঠিক আছে। আচ্ছা,
আর গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্টটা কোথায় আছে? মোর অ্যান্টেরিয়রলি। আর লিনোলেনাল লিগামেন্টটা মোস্ট পোস্টেরিয়রলি। আমরা এখন আসবো রেনাল সিস্টেম। রেনাল সিস্টেমে এসে আমরা দুইটা জিনিস পড়বো। একটা জিনিস পড়বো হচ্ছে কি কিডনি আর অ্যাড্রেনাল গ্ল্যান্ড। কিডনি দুইটা গ্ল্যান্ড আর কি, কিডনি এবং অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে অনেক সময় কোশ্চেন আসে, কারণ হচ্ছে কি এটা ব্লাড সাপ্লাইটা একটু মানে ঝামেলা। ওই যে রেকটাম যেমন পড়াইছিলাম সুপিরিয়র মিডল ইনফিরিয়র, এটা তো একটু এক একটা এক এক জায়গা থেকে আসে, এক একটা এক এক জায়গা বের করে। আর একটা জিনিস আপনারা অনেক আগে থেকেই জানেন যে লেফট সুপ্রারেনাল ভেইন ডিরেক্টলি আইভিসিতে ড্রেন না করে লেফট রেনাল ভেইনে ড্রেন করে, এটা জানেন তো সব। ওই যে এই জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন রেনাল সিস্টেমে অ্যাড্রেনাল গ্ল্যান্ড যেটা আছে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড এমব্রায়োলজি, এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড এমব্রায়োলজির মধ্যে আপনাদের ওরকম কিছু এত কিছু পড়েন না, জাস্ট যে জায়গাগুলো মানে হাইলাইট করে দেবো ওগুলো পড়েন। শুধুমাত্র ফার্স্ট লাইনটা দেখান, ফার্স্ট ডিটেক্টেড এট 6 উইক অফ জেস্টেশন, মানে 6 সপ্তাহ যখন বয়স হবে মায়ের পেটের ভিতরে, তখন এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা সর্বপ্রথম শুরু হবে, মানে ডিটেক্ট করা যাবে। ঠিক আছে? আর লেখেন তারপরের লাইনটা দেখান, স্টেরয়েড সিক্রেশন ফ্রম ফিটাল কর্টেক্স shortly thereafter. স্টেরয়েড সিক্রেশন ফিটাল কর্টেক্সটা কি? স্টেরয়েড ফিটাল কর্টেক্স মানে কি? অ্যাড্রেনাল গ্ল্যান্ডের দুইটা পার্ট আমরা জানি, অ্যাড্রেনাল কর্টেক্স, অ্যাড্রেনাল মেডুলা, তাই না? ওই ফিটাল কর্টেক্সটা সবার আগে ডেভেলপ হয়, ঠিক আছে? আর আফটার বার্থ অ্যাড্রেনাল মেডুলাটা ডেভেলপ হয় এবং ফাংশনিং শুরু করে। আমি যদি বলি একটা ফিটাল কর্টেক্সটা আগে ডেভেলপ হয় না ফিটাল কর্টেক্সটা আগে ডেভেলপ হয় না মেডুলা, আপনি বলবেন কর্টেক্স। ফিটাস অবস্থাতে কর্টেক্স আগে ডেভেলপ হয় এবং স্টেরয়েড সিক্রেশন শুরু করে দেয় ওরা, একটা ফিটাস স্টেরয়েড সিক্রেশন শুরু করে দেয়। আচ্ছা, দেন আপনি হচ্ছে গিয়ে এগুলো লাগবে না, এই সবকিছু শেষে আপনার যে জায়গাটা আছে এই জায়গাতে খালি জায়গাতে দুইটা জিনিস লেখেন। এই খালি জায়গাটাতে এই যে খালি জায়গাটা এখানে দুইটা জিনিস লিখেন। একটা লেখেন, এক নাম্বার লেখেন একটোপিক অ্যাড্রেনাল, বা যেটাকে আমরা বলতে পারি যে অ্যাড্রেনাল হেটারোট্রপিয়া। হেটারোট্রপিয়া মানে হচ্ছে গিয়া হেটারো মানে হচ্ছে গিয়া আবল তাবল, মানে মানে ওরিয়েন্টেড না, ঠিক আছে? মানে অন্য কোনো একটা জায়গাতে ধরেন অ্যাড্রেনাল গ্ল্যান্ড আছে, একটা জিনিস আগে আমি বলে দিই শুনেন, কি অ্যাড্রেনাল গ্ল্যান্ড ইউজুয়ালি কোথায় থাকে? বা সুপ্রারেনাল গ্ল্যান্ড, একই তো জিনিস, কিডনির উপরে থাকবে, তাই না? দুইটা অ্যাড্রেনাল গ্ল্যান্ড দুইটা কিডনির উপরে থাকবে। এখন একটা রুলস আপনারা সবাই মনে রাখেন, কিডনিরও তো একটোপিক কিডনি থাকতে পারে, তাই না? পেলভিক কিডনি অমুক তমুক বিভিন্ন জায়গায় কিডনি থাকতে পারে, একটোপিক সাইড অফ দ্য কিডনি। এখন কিডনি যেখানেই থাকুক, যদি কিডনি থাকে বডিতে কোনো জায়গায়, এটা মাথায় থাকুক, পায়ে থাকুক, হাতে থাকুক, জেনেই থাকুক, ঠিক আছে, কিডনির সাথে অলওয়েজ সুপ্রারেনাল গ্ল্যান্ড থাকবে। কিডনির উপরে অলওয়েজ সুপ্রারেনাল গ্ল্যান্ড থাকবেই। বডিতে যদি কিডনি না থাকে তাহলে সুপ্রারেনাল গ্ল্যান্ড নাই, এটা আলাদা, ঠিক আছে? কিডনি যেখানে আছে, কিডনি যদি আপনার জায়গায় থাকে, সুপ্রারেনাল গ্ল্যান্ডও ওই কিডনির সাথেই থাকবে। আমি যদি বলি যে একটা পেশেন্ট আপনার কাছে আসছে, পেশেন্টের ফিওক্রোমোসাইটোমার ফিচার ডেভেলপ করছে, মানে পেশেন্টের মানে ব্লাড প্রেশার অনেক হাই রাইজ হাই লো এরকম থাকতেছে, তো ডায়াগনোসিস করছে ফিওক্রোমোসাইটোমা। অ্যাবডোমিনাল এমআরআই করছে বা সিটি করছে, করে দেখা গেছে যে পেশেন্টের একটা পেলভিক কিডনিটা অ্যাবডোমিনে নাই, পেলভিকে আছে। এখন নিচে লিখে দিচ্ছে যে ফলোইং হুইচ পজিশন অফ অ্যাড্রেনাল গ্ল্যান্ড ইন দিস পেশেন্ট ফাউন্ড, মানে এই পেশেন্টের অ্যাড্রেনাল গ্ল্যান্ড কোথায় পাওয়া যাবে? অপশনে লেখা থাকবে নো অ্যাড্রেনাল গ্ল্যান্ড, যেহেতু কিডনি তার জায়গায় নাই। তারপর লিখবে যে অমুক জায়গায়, তারপর লাস্টে লিখবে যে ইন পেলভিস উইথ অ্যালং উইথ কিডনি, এটা হবে ট্রু অ্যান্সার। এখন আমি হেডিংটা কি দিছিলাম? একটোপিক। এই জায়গাটাতে কি লিখতে বলছিলাম? দেখেন একটোপিক বা অ্যাড্রেনাল হেটারোট্রপিয়া, ঠিক আছে? এটা লেখেন নরমাল গ্ল্যান্ড, মানে জিনিসটা কি নরমাল গ্ল্যান্ড অ্যাবনরমাল লোকেশনে আছে, তাই না? এর পাশে লেখেন দুইটা জিনিস, রেনাল ক্যাপসুল এন্ড হেপাটিক ক্যাপসুল, মানে রেনাল ক্যাপসুলের মধ্যে থাকতে পারে আর হেপাটিক ক্যাপসুলের মধ্যে থাকে। ইউজুয়ালি কিডনি উপরে একদম বসে থাকবে, কিডনি রেনাল প্যারেনকিমার উপরে একটা ফাঁসা দিয়ে বসে থাকবে। যদি ক্যাপসুলের ইসে যায়, একদম রেনাল ক্যাপসুল যে জিনিসটা কি, একদম রেনাল যে ক্যাপসুলটা আছে, রেনাল যে কাভারিংটা আছে, এটা কাভারিংটার বাইরে গিয়ে হচ্ছে গিয়ে আলাদা ভাবে একটা বসে আছে, এইভাবে না। এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা কিডনির উপরে যা সুন্দর করে বসে, তারপরে একটা ফাঁসা দিয়ে সেম একটা প্লেনে ওরা এই কি বলে কভার করা থাকে। যদি কিডনির মতো ডেভেলপ হয়ে গেছে, কোত্থেকে উড়ে আসে একটা ঠাস করে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, তারপরে জুড়ে বসছে, তাইলে হচ্ছে একটোপিক। আর হেপাটিক ক্যাপসুলের একটা নাম আছে, গ্লিসন্স ক্যাপসুল বলে ওটাকে, ওই ক্যাপসুলের উপরে থাকে। আবার তারপর নিচে লেখেন এক্সেসরি অ্যাড্রেনাল গ্ল্যান্ড। প্রথমে কি ছিল? একটোপিক অ্যাড্রেনাল গ্ল্যান্ড, সেটা হচ্ছে রেনাল ক্যাপসুল এবং হেপাটিক ক্যাপসুল। আর এক্সেসরি অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এটার পাশে লেখেন স্পারমাটিক কর্ড এন্ড ব্রড লিগামেন্ট। স্পারমাটিক কর্ড, ব্রড লিগামেন্ট অফ দ্য ইউটেরাস, এই দুইটা জায়গাতে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থাকতে পারে।
ওটাকে এক্সেসরি অ্যাড্রিনাল গ্ল্যান্ড বলে। মানে ওই আগের গ্ল্যান্ড তো আছেই জায়গা মতো, তারপরে এক্সট্রা একটা গ্ল্যান্ড থাকতে পারে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, ঠিক আছে? এই দেখেন একটা কোশ্চেন দেখেন তাহলে বুঝতে পারবেন। In a patient with an ectopic kidney, where is the adrenal gland most likely to be located? Answer কি? In its usual position. এটা হবে অ্যান্সার। মানে কি বলছে ectopic কিডনি কই, এই সব তো কিছু বলে নাই। বলছে যে একটা পেশেন্টের ectopic কিডনি আছে, এখন ওই পেশেন্টের অ্যাড্রিনাল গ্ল্যান্ড কই পাবেন? মানে আমি অলওয়েজ বলছি কিডনির সাথেই অ্যাড্রিনাল গ্ল্যান্ড থাকে। তার মানে কিডনির সাথে যদি অ্যাড্রিনাল গ্ল্যান্ড থাকে তার মানে অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা তার নিজস্ব জায়গাতেই আছে, ঠিক আছে? এজন্য অ্যান্সার হবে কি ectopic কিডনি থাকা যায় থাকুক, যদি ectopic কিডনি থাকে ওই পেশেন্টের অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা কোথায় আছে আপনি বলবেন ইন ইটস ইউজুয়াল পজিশন। মানে ওই কিডনি যেখানে আছে ওই কিডনির উপরেই আছে, যেখানে তার থাকার কথা, কিডনির সাথেই আছে। এখন দেখেন অ্যাড্রিনাল গ্ল্যান্ডের অ্যানাটমি, ঠিক আছে? এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের অ্যানাটমি পড়তে গেলে ওর হচ্ছে গিয়ে আপনার একটা ছবি দেখবেন, আমি যে ছবিটা দিচ্ছি এই ছবির মধ্যে বা সুন্দর করে লেখা, মানে দেখবেন যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সামনে পিছনে দুইটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, কোনটা সামনে পিছে কি, এই জিনিসগুলো লাগবে। অ্যাড্রিনাল গ্ল্যান্ড অ্যানাটমি এখানে গিয়ে আপনি সবার আগে যেটা করবেন, রাইট অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে যেটা আপনাদের শীটে, এখানে লেখা আছে না যে রাইট রিলেশনশিপ অফ দা রাইট অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এই রাইট অ্যাড্রিনাল গ্ল্যান্ডের বাম পাশে যে ফাঁকা জায়গা বা ডান পাশে যে ফাঁকা জায়গা আছে এখানে লেখেন পিরামিডাল, মানে পিরামিডাল শেপ। রাইট অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা পিরামিডের মতো দেখতে, আর লেফট অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা ক্রিসেন্ট শেপ। লেখেন এখানে লেখেন ক্রিসেন্ট শেপ। এগুলো রিলেশন খুবই ইজি। একটা কিডনির উপরে অ্যাড্রিনাল গ্ল্যান্ড যদি বসে থাকে ওর পিছনে কি থাকে সামনে কি থাকে এগুলো খুবই ইজি, ডানে কি থাকে বামে কি থাকে একটা ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন, সমস্যা নেই। আমাদের যেটা সবচেয়ে বেশি এবার পরীক্ষাতে আসছে সেটা হচ্ছে এই জায়গাটা, আর্টেরিয়াল সাপ্লাই এন্ড ভেনাস ড্রেনেজ। একটা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের আর্টেরিয়াল সাপ্লাই এবং ভেনাস ড্রেনেজ, আর্টেরিয়াল সাপ্লাই এন্ড ভেনাস ড্রেনেজ। দেখেন আর্টেরিয়াল সাপ্লাই, মিডল অ্যাড্রিনাল আর্টারি, তিনটা অ্যাড্রিনাল আর্টারি আছে, আমরা আগেই পড়ছি, সুপিরিয়র ইনফিরিয়র মিডল, সুপিরিয়র ইনফিরিয়র মিডল, ঠিক আছে? এখন সুপিরিয়র অ্যাড্রিনাল আর্টারিটা কোথা থেকে আসে দেখেন, ফ্রম ইনফিরিয়র ফেনিক আর্টারি। মিডলটা আসে কোথা থেকে, ডিরেক্ট ব্রাঞ্চ অফ অ্যাওর্টা। আমরা কিন্তু পড়ছিলাম অ্যাওর্টার ব্রাঞ্চের ওখানে যে T12 লেভেলে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে গিয়ে ইনফিরিয়র ফেনিক আর্টারি আর হচ্ছে গিয়ে মিডল সুপ্রানাল আর্টারি। আর ইনফিরিয়রটা কোথা থেকে আসছে, ফ্রম দা রেনাল আর্টারি, ইনফিরিয়রটা আসছে ফ্রম দা রেনাল আর্টারি। এই যে খালি জায়গাটা আছে না, এই খালি জায়গাতে আপনার যদি একটা জিনিস আঁকেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে বোঝা যাবে এই খালি জায়গাটা। আস্তে আস্তে